এটা তো আপনাদের সুবিধা হবে যেটা যে আপনারা জানবেন যে কতটুকু লিখলে আমি ফুল মার্কস পাবো। তো আপনাদের তখন আর মানে কোনো কোশ্চেন থাকবে না যে আমি কি ঠিক মতো আনসার করছি নাকি করিনি। তো এই ক্ষেত্রে স্যার ভাইভাতে অ্যাটেন্ডের কোনো মার্ক আছে? রুব্রিক্স অনুযায়ী আপনার অ্যাটেন্ডেন্সে কোনো মার্কস থাকবে না, তবে ভাইভাতে রুব্রিক ফলো করা হবে না। ভাইভাতে রুব্রিক ফলো করা হবে না, রুব্রিক শুধুমাত্র ফলো করা হবে আপনার ইসের ক্ষেত্রে, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। ভাইভাতে এখনো রুব্রিক ব্যবহার করার কোনো প্ল্যান হয়নি, কারণ রুব্রিক লেখাটা বেশ ডিফিকাল্ট, রুব্রিক লিখতে অনেকক্ষণ সময় লাগে। তো আপাতত অ্যাসাইনমেন্টের জন্য সবাই শুরু করবে, সব টিচাররা। ভাইভাতে আস্তে আস্তে যদি অনলাইনে আরো কিছুদিন ক্লাস করতে হয় তাহলে ভাইভাতেও ইনকর্পোরেট করা হবে। আমার মনে হয় এটাতে ভালো হবে, কারণ আপনাদের অনেকেরই কমপ্লেইন থাকে যে নাম্বারিং ঠিক মতো করা হয়নি। আমার মনে হচ্ছে আমি কম নাম্বার পাইছি। তো রুব্রিক ইমপ্লিমেন্ট করা হলে আর ওই কনফিউশন থাকবে না কোনো। একদম ঠিক যতটুকু লিখছেন ততটুকুই নাম্বার পাবেন, মানে কমও না বেশিও না। স্যার আমরা কিন্তু অলরেডি এরকম ভাবে লিখি যে এক একটা কোশ্চেনে আলাদা আলাদা পোর্শন করেই লেখা হয়। হ্যাঁ, না সেটা তো বুঝছি, কিন্তু মনে করেন কোন একটা টিচার চাইছে কোনো একটা কিছু, মানে আপনি তার আশানুরূপ আনসার করেন নাই, হয়তো হইতেই পারে, মানে আপনার মনে হইতেছে আপনি ঠিক মতো করছেন কিন্তু টিচারের আশানুরূপ হয়নি, মানে ওই কনফিউশনটা আর থাকবে না যে আমি কতটুকু লেখার কারণে টিচার আমাকে নম্বর কম দিল। মানে আপনি কোশ্চেন ভাগ করে লেখেন, এটা আমি বলি না। আপনি কি এর আগে অন্য কোনো কোর্সে রুব্রিক ছিল আপনাদের, মানে অন্য কোনো অ্যাসাইনমেন্টে? না স্যার, আসলে আসলে বিষয়টা হচ্ছে যদি সাজায় লিখি বা ওইরকম পোর্শন পোর্শন ভাবে লিখি নাম্বারটা বেশি পাওয়া যায়, এটা একটা টেকনিক আর কি। হ্যাঁ, সেটা আপনি ঠিক বলছেন, ওটা ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এরপরও আপনি কোনো একটা মানে 5 মার্কের কোশ্চেনে আপনি দেখা যাবে 2 পাইছেন বা 3 পাইছেন, তখন স্টুডেন্টের কোশ্চেন থাকে যে আমি 2-3 কেন পাইলাম, আমি তো লিখছি এরকম ভাগ ভাগ করে লিখছি। আমি জানি না আপনাদের সঙ্গে হয়েছে নাকি। তো রুব্রিক থাকলে আপনার আর কি দেখেই বুঝতে পারবেন যে আপনার কতটুকু লিখতে হবে। তো আশা করি আপনাদের সব টিচাররা বলবে আপনাদের, কারণ আমাদের ডিসিশন হয়েছে যে সব কোশ্চেনে এরকম রুব্রিক থাকবে এখন থেকে। তবে স্যার গ্রিনের স্যার অনেক স্যার আছে যারা স্যার মার্কিং এর ব্যাপারে অনেক কেয়ারলেস স্যার। আমার তো নিজেকেই অনেক কেয়ারলেস মনে হলো। আমি যতগুলো কমপ্লেন পাইছি আপনাদের আপনাদের সেকশন থেকে, অন্য কোনো সেকশন থেকে কেউ কমপ্লেন করেনি আমাকে, আপনাদের সেকশন থেকে অনেকজন কমপ্লেন করছে নাম্বারিং নিয়ে। তো আমার মনে হচ্ছে যে আমি কেয়ারলেস। আমি বুঝিয়ে নাম্বার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তারপরেও দেখলাম যে আপনাদের অনেকের মধ্যে নাম্বার নিয়েই আছে, অসন্তুষ্টি আছে আর কি। বাকিদের কথা কি বলবো। আসলে প্রবলেমটা হয়েছে স্যার ওই যে সবার একটাই কনফিউজ স্যার, যে ওই যে অ্যাসাইনমেন্ট আর ভাইবার মার্কটা যখনই এক করে দেওয়া হয় তাহলেই স্যার সবার কনফিউজ হয়ে যায়, না এটাই না, প্রবলেম। যারা কনফিউজ হয়েছে আমি ওদেরকে বলে দিছি যে ও ভাইভাতে আচ্ছা কত আচ্ছা। পাইছে, অ্যাসাইনমেন্ট কত পাইছে, আমি বলে দিছি। বলে দেওয়ার পরে আমাকে বলছে যে আমার ভাইভাতে আরো বেশি পাওয়ার কথা, আরেকজন বলছে যে আমার অ্যাসাইনমেন্টে বেশি পাওয়ার কথা। তা আমি এই জিনিসটা, ভাইভাটা শুনতে পারিনি এখনো, ভাইভাটা আবার শুনবো আমি। কিন্তু অ্যাসাইনমেন্ট দেখে আমার মনে হচ্ছে যে নাম্বার বাড়ানোর আর কোনো স্কোপ নেই, কি করব। যাই হোক, আশা করি। আসলে হয়েছে স্যার, আসলে অনলাইনে তো যদি ফিজিক্যাল হইতো তাহলে দেখা যাচ্ছে যে দেখানো যাইতো যে না এইখানে ভুল হয়েছে। না, একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনাদেরকে তো আমি মার্কস দিয়েছি, আপনারা মোটামুটি সবাই মার্কস পাইছেন। আপনারা জি যদি স্যার। ফিজিক্যালি পরীক্ষা দিতে আপনাদের কি মনে হয়, মার্কসটা কি এটা থেকে বাড়তো না কমতো? অবশ্যই স্যার বাড়তো স্যার, অনেক বাড়তো। বাড়তো। সবারই না স্যার, এমনি এখানে কথা আছে স্যার, সবারই যে বাড়তো এমন না স্যার, বাড়তো আবার কমতো স্যার, এটাও এটাই সত্য এটাই কথা। আমি আপনার সঙ্গে এগ্রি করি যে সবারই বাড়তো এটার গ্যারান্টি নেই। মানে কিছু এভারেজ হতে একই থাকতো, কিন্তু কিছু কিছু মানুষের রেজাল্ট অনেক ভালো হতো, আর জি স্যার। অনেকের রেজাল্টই এর থেকে অনেক কম আসতো, তাই না? অনলাইনে হওয়াতে স্যার আসলে। অনেকের রেজাল্টই স্যার 15 নিচে পাইতো স্যার, অনেক কিছু। এটা তো আপনি এগ্রি করেন নাকি? জি স্যার, এরকম আমিও তো সেটা আছে বলতেছি, স্যার, কারণ দেখি তো স্যার। আমি গত সেমিস্টারে একটা মিড টার্মে আমার হইতে পারছিল, ঠিক আছে? আমি মিড টার্মের খাতাটা যখন দেখছিলাম, আমি কাউকে মানে অনেক চেষ্টা করেও কাউকে 11-র উপরে দিতে পারিনি 30-এ, বুঝতে পারছেন? না স্যার, এটা স্যার একই করতেছি স্যার, মানে ফিজিক্যালি পরীক্ষা হলে অনেকে অনেক কম পায়, আবার অনেকে অনেক ভালো কিন্তু এখন পায় স্যার। অনলাইনে হওয়াতে হয়েছে কি, মানে সবার রেজাল্ট একটা এভারেজ জায়গাতে চলে আসছে। জি মানে স্যার। যারা অনেক বেশি পাইতো ওদেরটাও কমে গেছে, যারা অনেক কম পাইতো ওদেরটা বেড়ে হ্যাঁ গেছে। স্যার, জি স্যার, এইটাই এইটা অ্যাকচুয়ালি ঠিক প্রবলেম। বলছেন স্যার, এখন এটা এটা একটু ঠিক কথা। সমস্যা দেখা দিচ্ছে স্যার। আর আপনাদের ক্লাসমেটদের জন্য আমার মনে হয় এতটুকু স্যাক্রিফাইস করা বাদে এখন আর
আর কি উপায় আছে বলেন? মানে এটা এখন এভারেজ হয়ে গেছে, কারণ কেউ কোনো কোশ্চেনের উত্তর দিতে না পারলে ভাইভাতে তখন কি করব? তাকে কি জিরো দেওয়া যায়? এরকম কঠিন একটা সময় কাউকে তো জিরো দেওয়া যায় না আসলে। সেটা ঠিক আছে স্যার, কিন্তু স্যার যারা স্যার বিগততে ভালো রেজাল্ট করে আসছে কিন্তু তারা যদি এখন কম পায় তাদের মনে আসলে হ্যাঁ অনেকটা সেটা বুঝতে পারছি, কিন্তু মানে স্যারদের প্রতি ভাইভাতে একটু। যদি কারো ভালো হয়, মানে ভাইভাতে কেউ যদি তিনটার মধ্যে দুইটা কোশ্চেনের উত্তর পারে, তো বাই ডিফল্ট সে 11 পেয়ে যাবে, ঠিক আছে? 15তে 11 পেয়ে যাবে। স্যার আসলে স্যার ভাইভাতেও মানে এত দ্রুত স্যার আসলে এক্সাক্ট অ্যান্সারটা খুব তাড়াতাড়ি এভাবে স্যার হ্যাঁ বুঝায় আমি বলাটা বুঝতে যায় না পারছি, মানে আসলে। তাহলে এটা চিন্তা করেন, মানে এই অবস্টাকল গুলোর কারণে, এই সমস্যাগুলোর কারণে কিন্তু ওই ভালো স্টুডেন্ট গুলো এভারেজ লেভেলে নেমে আসতেছে। কারণ খাতায় আমি যদি একটা জিনিস লিখতাম স্যার তাহলে সেটাতে আমি সময় পাইতাম, কিংবা 2 4 5 মিনিট ভাবতে সেটা সময় পাইতাম, হ্যাঁ কিন্তু সেটা তো এইখানে তো অবশ্যই। কোনো ভাবার তো কোনো সময় নেই আর কি। এই জন্যই মানে আস্তে আস্তে চেষ্টা করতেছি আমরা যে কিভাবে আপনাদের অসন্তুষ্টি আরেকটু কমায় ফেলা যায়। তো আমার মনে হয় এই আস্তে আস্তে রুব্রিকটা যদি ভাইভাতেও চলে আসে, যে একটা স্টুডেন্ট কি কি অ্যাট্রিবিউট থাকলে ও আর কি 15তে 15 পাবে। যেমন স্টুডেন্টরা টাইমলি আসছে, তারপর হলে কি স্টুডেন্টরা সবগুলো কোশ্চেন উত্তর পারছে, এবং স্টুডেন্টরা খুব মানে কি বলবো রেসপন্সিভ, মানে একটা কোশ্চেন করতেছেন সাথে সাথে সে আলোচনার মাধ্যমে কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করতেছে, তো অমুক স্টুডেন্টটা 15তে 15 পাবে, 15তে 10 কে পাবে, 15তে 5 কে পাবে। এরকম রুব্রিক সিলেক্ট করে দিলে আমার মনে হয় স্টুডেন্টদের মধ্যে অনেক কনফিউশন দূর হবে আর কি। আর সঠিক উত্তরটা তো আসলে বলে দেওয়া যায় না, মানে ভাইভাতে সঠিক উত্তর বলে দিলে হয় কি, আমি এক ব্যাচে বলে দিয়েছিলাম গত সেমিস্টারে, সঠিক উত্তর বলে দিলে দেখা যায় যে 1 ঘন্টা পরে যে ভাইভাগুলো নিই দেখি যে সবাই ওই কোশ্চেন গুলো উত্তর পারে। কোথার থেকে যে উত্তরগুলো জানলো, পরে আমি বুঝতে পারলাম যে আসলে যখন আমি প্রথম হাফে কোশ্চেন করছি ওরা হয়তো রেকর্ড করছে বা কোশ্চেন গুলো মার্ক করে রাখছে আর কি, তো ওটা গ্রুপে না বা স্যার, বলে দিছে। রেকর্ড রেকর্ড তো করা যাবে না স্যার, আপনার পারমিশন ছাড়া রেকর্ড হবে না। রেকর্ড করতে কত ধরনের সফটওয়্যার আছে আপনার ও রেকর্ড আচ্ছা করা আচ্ছা, যায়। তা তো আছে স্যার, এটা তো তাহলে আর আছে। কি রেকর্ড করছে বা কোশ্চেন লিখে রাখছে, তো 1 ঘন্টা পরে সবাইকে আমি ওই কোশ্চেন গুলো জিজ্ঞেস করলে সবাই উত্তর দিতে পারে, কারণ সঠিক উত্তরটা তো জানে সবাই, বুঝছেন? এই জন্য সঠিক উত্তরটাও দেওয়া বন্ধ করে দিচ্ছি, সঠিক উত্তরও দেওয়া যায় না। এই জন্য অনেক স্টুডেন্ট মনে করে যে আমি তো সবগুলো কোশ্চেন আনসার করছি, আমি কম পাইলাম কেন, বলেও দেওয়া এটা যায়। এটা জি একটা স্যার, এই কারণ স্যার। সমস্যাটা হয়। হ্যাঁ, কারণ এইটা দেখা একটা যায় যে আমি সমস্যা হয় একটা স্যার। জিনিস বললাম স্যার, কিন্তু কারণ আপনি এক্সাক্ট কিছু অ্যান্সার বলেন হয়েছে না তো, কিনা। এর জন্য হ্যাঁ মনে করে যে হয়েছে কিনা এটা সেটাই। থাকে, না এক্সপেক্ট বেশি থাকে। আমিও বুঝতে পারতেছি এই সমস্যাটা, কিন্তু মানে ওই একটা কারণে আর কি আমিও চাই যে কোশ্চেন উত্তর বলে দিতে, কারণ ভাইভাতে আপনি কোনো কিছু না পারলে একদম জিনিসটা স্যার অশিক্ষা রয়ে গেল আপনার। ভাইভাতে স্যার ভাইভাতে 3টা আপনি কোশ্চেন করছেন, 3টা পারলে কি তাকে মানে 15 দেওয়া হয়েছে? তিনটা যদি একদম এক্সাক্ট আনসার করে তাহলে অবশ্যই 15 দেওয়া হয়েছে, তবে তিনটা এক্সাক্ট আনসার কেউ করতে পারে নাই। আপনাদের এখানে হাইয়েস্ট নাম্বার আমি দিছি 13। কেউ যদি মানে দুইটা মোটামুটি পুরোপুরি আনসার করছে আর একটা কাছাকাছি আনসার করছে, তখন আমি 13 দিয়ে দিছি। আমি নাম্বার নিয়ে খুব বেশি এটা কিপটামি করিনি। আচ্ছা ঠিক আছে, 20 জনের মধ্যে চলে আসছে, চলো আমি ক্লাস শুরু করি। জি স্যার, গত শুরু করে গত দেন। ক্লাসে কি পড়ছিলাম মনে আছে আপনাদের? আপনারা আসলে মানে একটু ঘুমায় ঘুমায় ক্লাস করেন তাই না? মানে 8টা বাজে ক্লাসটা একটু অড একটা টাইম। না স্যার, কেউ কেউ ঘুমায়ও করে, কেউ কেউ বসেও করে, কারণ কেউ স্যার কেউ শুয়েও অনেকের করে। একটু মনোযোগ মানে থাকে বা অনেক মিস হয়ে যায় অনেক সময় ক্লাসটা। খারাপ থাকে একটু, ঘুম ঘুম থাকার কারণে। আমারও যখন জি 8টা বাজে স্যার, ক্লাস হ্যাঁ একটু থাকতো আমারও এরকম সমস্যা হইতো। মনোযোগটা কম আসে স্যার, পরে ভিডিও গুলো দেখতে হয়। হ্যাঁ 8টা বাজে ক্লাসগুলোতে মনোযোগ একটু কম আসে, নাস্তা টাস্তাও খাওয়া হয় না, আর ঘুম ঘুম থাকার কারণে মনোযোগ কম আসে। আচ্ছা, এটা মনে হয় একটা কারণ যে আপনাদের এখান থেকে আমি নাম্বার নিয়ে কমপ্লেন বেশি পাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে গত ক্লাসে আমরা যেটা পড়ছিলাম সেটা হলো গিয়ে ইসিজি অ্যাম্পলিফায়ার সম্পর্কে পড়ছিলাম মনে হয়, যে অপারেশন অ্যাম্পলিফায়ার কিভাবে তৈরি করা হয় এবং অপারেশন অ্যাম্পলিফায়ারের সুবিধা কি ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের তুলনায়। তো আপনাদেরকে বলছিলাম আমি যে ভাইভাতে অবশ্যই জিজ্ঞেস করা হবে যে অপারেশন অ্যাম্পলিফায়ার ব্যবহার করার সুবিধা কি। আমি আপনাদেরকে দুটো সুবিধা দেখাইছিলাম, এরপরে আমি দেখাইছিলাম হলে গিয়ে যে
ইসিজির যে অ্যাম্পলিফায়ারটা থাকে, ইসিজি অ্যাম্পলিফায়ারটা চাইলে আমরা ইইজির জন্য ইউজ করতে পারি, আবার ইএমজির জন্য ইউজ করতে পারি। ঠিক আছে, তো ইএমজি আর ইইজির ক্ষেত্রে আমাদের শুধু কি চেঞ্জ করতে হয়, গেইনগুলো চেঞ্জ করতে হয়, আর ফ্রিকোয়েন্সির জন্য আমরা যে ফিল্টারগুলো ইউজ করি ওই ফিল্টারগুলো পরিবর্তন করতে হয়, কারণ ইএমজি আর ইইজির ফ্রিকোয়েন্সি এবং অ্যাম্পলিটিউড ইসিজির থেকে আলাদা। এই জন্য আমরা অ্যাম্পলিফায়ারটাকে যথাযথ পরিবর্তন করে আমরা অন্যান্য অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতে পারি। তো অপারেশন অ্যাম্পলিফায়ারটা জানা থাকলে যে কোনো শরীর থেকে যে কোনো ভোল্টেজ নিতে হলে আমরা অপারেশন অ্যাম্পলিফায়ারটা ইউজ করে নিতে পারি, কারণ আমাদের চারপাশে যে পাওয়ার লাইন নয়েজ থাকে ওই নয়েজটা ক্যান্সেলেশন করার প্রয়োজন হয়। তো অপারেশন অ্যাম্পলিফায়ার ব্যবহার করা বাদে ওই নয়েজ ক্যান্সেলেশনের আর কোনো উপায় নেই। ঠিক আছে, তো এইটাই আমাদের গত ক্লাসের মোটামুটি ছিল। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো গিয়ে বায়োপটেনশিয়াল চ্যাপ্টারটা মনে করতেছি আমি যে মোটামুটি শেষ। আপনাদের শরীর থেকে কোনো একটা ভোল্টেজ নিতে হলে কি করতে হবে, আপনারা ইঞ্জিনিয়ারিং ডিসিশন নিতে পারবেন এখন। আজকের থেকে আমরা যে জিনিসটা পড়া শুরু করবো যে শরীরে অন্যান্য যেসব সিগন্যাল আছে এই সিগন্যালগুলো আমরা কিভাবে অ্যাকুয়ার করব। ঠিক আছে, কারণ পটেনশিয়াল বাদে ভোল্টেজ বাদেও তো আমাদের শরীরে আরো অনেক ধরনের সিগন্যাল আছে যেটা আমরা প্রতি ডাক্তারের কাছে যখনই যাই ডাক্তাররা মেজার করে। তো এরকম কয়েকটা সিগন্যাল বা কয়েকটা রিডিং যেটা আমরা শরীর থেকে পাই, অন্যান্য রিডিং, আপনারা উদাহরণ দিতে পারবেন আর কি কি পাই? ভোল্টেজ জি বাদে, স্যার, প্রশ্নটার জন্য কি ছিল? ভোল্টেজ বাদে আমরা শরীর থেকে আর কি কি রিডিং নিই? মনে করেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার জেনারেলি আর কি কি মাপে আমাদের ভোল্টেজ বাদে? টেম্পারেচার, প্রেসার প্রেসার, মাপে, এগুলো। টেম্পারেচার মাপে, আর কি মাপে? প্রত্যেকটার জন্য ব্লাড কিন্তু আমাদের সুগার, একটা সেন্সর লাগবে। ঠিক আছে, মানে প্রেসার মাপার জন্য আমাদের একটা মেকানিজম লাগবে, তারপর টেম্পারেচার মাপার জন্য কি সেন্সর লাগবে এটা তো অলরেডি আপনারাই জানেন এখন। ব্লাড সুগার মাপে, ব্লাড সুগার মাপতেও কি ধরনের সেন্সর লাগে এটা আপনারা জানেন। ওয়ার্কিং প্রিন্সিপালটা পুরোপুরি জানেন না, কিন্তু কি সেন্সর লাগে এটা জানেন। আর কি আছে? ওজন মাপে, অনেক কিছু অনেক কিছু আছে, মানে যেগুলো আর ডায়াবেটিস কি আছে। যেগুলো আর কি সহজ। ঠিক আছে, মানে মেশিনটা খুব ছোট এবং যে মেজারমেন্ট গুলো আপনার শরীরের মধ্যে কাটা ছাড়াই করা যায় এই ধরনের জিনিসপত্র দেখবেন যে আশেপাশে অনেক বেশি থাকে। মানে ডাক্তারের কাছে গেলে বা ফার্মাসিতে গেলে, যেমন মনে করেন প্রেসার মাপা, তারপর মনে করেন বুকের সাউন্ড শোনা। বুকের সাউন্ড শোনা কি দিয়ে শুনি আমরা? স্টেথোস্কোপ দিয়ে শুনি, তাই না? ওজন মাপা, টেম্পারেচার মাপা, তারপরে হলে গিয়ে আর কি করে এগুলোই। এগুলো আপনার করতে কোনো লাগে না, মানে কাটাছেঁড়া করা লাগে না। ব্লাড সুগার মাপতে সামান্য কাটাছেঁড়া করা লাগে। তো এই ধরনের জিনিসগুলো দেখবেন যে বেশিরভাগ জিনিস যেগুলো থাকে সেগুলো হলো গিয়ে নন ইনভেসিভ, তাই না? আমরা জানি যে আমাদের বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট ইনভেসিভ হতে পারে, নন ইনভেসিভ হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগ জিনিসপত্র হলো গিয়ে নন ইনভেসিভ। তাহলে আমরা নন ইনভেসিভ কয়েকটা মেজারমেন্ট দেখবো আজকে। একটা দেখবো হলে গিয়ে আমাদের বিপিএম। বিপিএম মানে নিশ্চয়ই আপনারা জানেন, বিটস পার মিনিট। তাহলে গিয়ে আপনার হার্ট রেট, এই জিনিসটা প্রকাশ করে হলে হার্ট রেট। আপনারা যদি ডাক্তারের কাছে কখনো যান তাহলে দেখবেন যে ডাক্তাররা অনেক সময় আপনার হাতের এখানে যদি আঙ্গুল দিয়ে চেক করে যে আপনার হার্ট রেট কত। দেখছেন কখনো? হার্ট রেটে কি করে ডাক্তার? মনে করেন 15 সেকেন্ডের একটা স্যাম্পল নেয়, যে 15 সেকেন্ডে আপনার হার্ট কয়বার বিট করে, 15 সেকেন্ডের কতবার বিট করে বের করে, তারপর ওইটাকে 4 দিয়ে গুণ করে দেয়। তাহলে ওখানে 1 মিনিটের মনে করেন কতবার হার্ট বিট করে সেটা পেয়ে যাচ্ছে, বিপিএমটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা নিশ্চয়ই সবাই জানেন আপনারা অলরেডি। এখন এখানে আমরা দুটো জিনিস জানবো আজকে। আমরা দুটো জিনিস জানবো। একটা জিনিস যেটা জানবো সেটা হলো কি এই জিনিসটাকে আমরা অ্যাকুরেটলি কিভাবে মেজার করতে পারি। কারণ আপনি যদি শরীরে হাত দিয়ে মাপেন, মাপে 15 সেকেন্ডের স্যাম্পল নিয়ে 4 দিয়ে গুণ করে 1 মিনিটের একটা বানাইলেন, এটা অ্যাকুরেসির কাছাকাছি যায়, মানে অনেক কাছাকাছি যায়। মনে করেন কারো বিটস পার মিনিট যদি 72 হয়, 72 হয়, তাহলে মনে করেন ডাক্তার 80 পর্যন্ত মেজার করতে পারবে, 80 বা 76 পর্যন্ত মেজার করতে পারবে, কিন্তু একদম এক্স্যাক্টলি 72 হয়তো মেজার করতে পারবে না, এইভাবে কাছাকাছি যাবে আর কি। কিন্তু আমরা আজকে যে জিনিসটা শিখবো যে এটা আমরা অ্যাকুরেটলি কিভাবে মেজার করতে পারি, 1 নম্বর। আর 2 নম্বর যেটা শিখবো সেটা হলো কি আমাদের শরীরের মধ্যে তো ব্লাড প্রবাহিত হইতে, সেটা আমরা জানি, কিন্তু জেনারেলি আমরা কিন্তু টের পাই না যে ব্লাড প্রবাহিত হইতেছে। কোনো শিরা বা উপশিরা কিন্তু দপদপ করে না বা বিট করে না, কিন্তু আমরা যখন কোনো একটা জায়গায় আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরি তখনই শুধুমাত্র টের পাই যে এখান দিয়ে ব্লাড ফ্লো করতেছে।
আপনি যদি মনে করেন আপনার হাতটাকে এখনই যদি টেস্ট করেন, হাতের যে জায়গাটা আমি দেখাইলাম ওই জায়গায় যদি হালকা করে হাতটা টাচ করেন শুধু, কখনো কি টের পাবেন যে ওখান থেকে ব্লাড যাচ্ছে, বা কোনো বিট টের পাবেন, পালস টের পাবেন? না স্যার, কি করতে হবে আপনার পালস টের পাওয়ার জন্য? আমাদের নার্ভ যেগুলো আছে সেই সেনসিটিভ না জায়গাগুলোতে না না না, প্রেসার দিয়ে ধরতে হবে। ঠিক বলছেন, এই জিনিসটা নোটিস করছেন নিশ্চয়ই আপনারা, যে প্রেসার দিয়ে ধরতে হয়, তাই না? শুধুমাত্র প্রেসার দিয়ে ধরলেই আপনারা টের পান যে ওখান দিয়ে রক্ত প্রবাহিত হইতেছে, এর আগে কিন্তু টের পান না। নর্মাল অবস্থায় যে সারাক্ষণ শরীরের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হইতেছে, আপনারা কোনো টের পাইতেছেন? টের পাইতেছেন না, শুধুমাত্র চাপ দিলে টের পাইতেছেন। তো আমরা আজকে 2 নম্বর এই জিনিসটা শিখবো যে শুধুমাত্র চাপ দিলেই কেন আমরা টের পাই, চাপ দেওয়ার আগে কেন টের পাই না। তো ফার্স্টে চলেন আমরা যে এটা আগে দেখি যে এই হার্ট রেটটা আমরা অ্যাকুরেটলি কিভাবে মেজার করতে পারি। তো অনেকগুলো টেকনিক আছে, এটার মধ্যে একটা টেকনিক যেটা খুব অ্যাকুরেট, ওটা আপনাদেরকে শিখাবো। সেটা শিখতে আপনাদের সুবিধা হবে কারণ আপনারা অলরেডি ইসিজি পড়ে আসছেন, ঠিক আছে? অবস্থা তো ভালো না, আপনারা অলরেডি ইসিজি পড়ে আসছেন, এই জন্য আপনাদের জন্য বোঝাটা সহজ হবে। তো ইসিজিতে দেখেন, আমরা যদি একটা ইসিজির সিগন্যালটা লিখি, তাহলে ইসিজির সিগন্যালটা দেখতে হলে কি এরকম। এটা নিশ্চয়ই আপনারা সবাই দেখছেন, অ্যাটলিস্ট একবার না একবার ইসিজি তো সবাই করছেন, তাই না? এই জিনিসটা হলো কি ইসিজির সিগন্যাল। এই ইসিজির সিগন্যালের মধ্যে বেশ কয়েকটা কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টগুলো আমরা আগে পড়িনি, কিন্তু এটা আপনাদের জানা থাকা, মানে নামগুলো জানা থাকাটা আপনাদের জন্য জরুরি। এই জিনিসটাকে বলা হয় হলে কি আপনার পি ওয়েভ, ঠিক আছে? এটা হলে গিয়ে পি ওয়েভ, এটাকে বলা হয় হলে গিয়ে টি ওয়েভ, ঠিক আছে? আর এই টোটাল জিনিসটাকে বলা হয় হলে গিয়ে কিউআরএস কমপ্লেক্স, এই জিনিসটাকে বলা হয় হলো কিউআরএস কমপ্লেক্স। এই ছবিটি কি দেখছেন আগে কখনো আপনার ইসিজি? কোথায় দেখছেন? সিনেমায় দেখছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এতদিন যে মানে ইসিজি অ্যাম্পলিফায়ার লিড 1 লিড 2 লিড 3 ইসিজি দেখছি না, তো মনে করেন লিড 1 ইসিজিটা দেখতে এরকম আসে জেনারেলি, লিড 3 ইসিজিটাও এরকম আসে আমার যতদূর মনে আছে, জাস্ট উল্টা আসে আর কি, মানে পোলারিটিটা উল্টা থাকে অ্যাম্পলিফায়ারের কনফিগারেশন বা কিছুর কারণে। যাই হোক, তবে লিড 1টা এরকম আসে, ইসিজি জেনারেলি লিড 1টা এরকম আসে। তো এটা বিভিন্ন ভাগে ভাগ করা হয়, পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স আর টি ওয়েভ। ডাক্তাররা দেখে যে আপনার এখানে কতগুলো সেগমেন্ট আছে, এই সেগমেন্ট, তারপর হলো গিয়ে এই সেগমেন্ট, এগুলোর মধ্যে দূরত্ব দেখে ডাক্তাররা, যে দূরত্ব কি বেড়ে গেছে না কমে গেছে। এগুলো হলো এক একটা ইন্টারভেল, ঠিক আছে? ইন্টারভেল গুলো নাম আছে, যেমন ওখানে পিআর ইন্টারভেল আছে, তারপর আরটি ইন্টারভেল আছে। এই ইন্টারভেল গুলো দেখে, ইন্টারভেল গুলো যদি বেড়ে যায় বা কমে যায় তখন ইন্ডিকেট করে কোন অসুখ আছে নাকি আপনার। তারপর মনে করেন আপনার হঠাৎ করে এই টি ওয়েভটা মিসিং, বা মনে করেন পি ওয়েভটা এরকম ক্লিয়ার না, এটাকে 2 ভাগে দেখা যেতেছে এরকম, তখন ডাক্তাররা বুঝতে পারে যে রোগীর হার্টের মধ্যে কোনো সমস্যা আছে। কিভাবে বুঝতে পারে দেখেন, এই পি ওয়েভটা ইন্ডিকেট করে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। কেউ বলতে পারবেন অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন কি জিনিস? জেনারেলি আমরা ডিপোলারাইজেশন দ্বারা কি বুঝি? অ্যাকশন পটেনশিয়ালের সেন্সে ডিপোলারাইজেশন মানে কি? এখন যদি রেস্টিং পটেনশিয়াল থেকে যেটা উপর দিকে যে ওয়েভটা যায় ওটাকে ঠিক আমরা বলছেন, ডিপোলারাইজেশন বলি। একদম ঠিক বলছেন, যে রেস্টিং পটেনশিয়াল থেকে আপনার কোনোভাবে যদি আমরা একটা থ্রেশহোল্ড পার করতে পারি তাহলে সে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। তো এই যে মাইনাসের থেকে প্লাসের দিকে যাওয়াটাকে, এই প্রসেসটাকে আমরা বলি হলে গিয়ে ডিপোলারাইজেশন। মানে আগে একটা পোলারাইজড অবস্থায় ছিল, এখন এটার থেকে ডিপোলারাইজড হইতেছে, ঠিক আছে? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন মানে আমাদের হার্টের, আমরা পড়ছিলাম না হার্টের কতগুলো প্রাইমারি পেসমেকার সেল থাকে, সেটা হলো কি এসএ নোডে এই জায়গায়। তো এই প্রাইমারি পেসমেকার সেলগুলো যখন অ্যাকশন পটেনশিয়াল তৈরি করা শুরু করে তখন আমরা বলি যে হার্টের উপরের পার্টটা ডিপোলারাইজড হইতেছে, তার মানে এটা সংকুচিত হইতেছে, কম্প্রেশন হইতেছে। তখন আমাদের হার্টের উপরের 2টা প্রকোষ্ঠ যেটা আছে অ্যাট্রিয়াম, এই অ্যাট্রিয়াম গুলো কম্প্রেস করতেছে যখন এখানে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়।
তার মানে কি করতেছে, ব্লাড পাম্প করতেছে, বুঝতে পারছেন? তো ওই জিনিসটাকে আমরা বলতেছি যখন এটা এসএ নোড থেকে শুরু হয়ে এখানে ছড়া যেতেছে, এখানে ছড়া যেতেছে, তখন আমরা এটাকে বলতেছি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। মানে তখন জাস্ট অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হওয়া শুরু করছে। এরপরে কি করবে, অ্যাকশন পটেনশিয়ালটা আস্তে আস্তে করে নিচের দিকে নামতে থাকবে না এরকম করে। আমরা তো এটা দেখছি যে এটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, এভি নোডে যায়, এভি নোড থেকে তারপর হিস পার্কেনজি বান্ডেলের মাধ্যমে চারদিকে ছড়ায় পড়ে। বুঝতে পারছেন নাকি কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ডিপোলারাইজেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনার কিউআরএস কমপ্লেক্স যেটা আছে, এই কিউআরএস কমপ্লেক্স ইন্টিগ্রেট করে হলে কি আপনার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তার মানে এখন বুঝতে পারতেছেন যে হার্টের কোন জায়গাটা সংকুচিত করার কারণে আপনার রাইজেশন, কোন পার্টটা কম্প্রেস করার কারণে কিউআরএস কমপ্লেক্স তৈরি হইতেছে। বলুন তো কিউআরএস কমপ্লেক্সটা তৈরি হইতেছে কোন জায়গাটা কম্প্রেস করার কারণে? আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা যখন নিচ পর্যন্ত চলে আসছে, মানে আমাদের ভেন্ট্রিকল গুলো তখন সংকুচিত হওয়া শুরু করছে, তখন হলে কি আপনার কিউআরএস কমপ্লেক্সটা তৈরি হয়। আর টি ওয়েভটা আপনার তৈরি হয় হলে গিয়ে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের কারণে। মানে হার্টের যে নিচের পার্টটা আছে, এই হার্টের নিচের পার্টটা আবার প্রসারিত হওয়া শুরু করছে। রিপোলারাইজেশন করার সময় কি কি গেট খোলা যায়, কোন কোন চ্যানেল খুলে রিপোলারাইজেশনের সময়? সোডিয়াম পটাশিয়াম পাম্পটা পাস করে, হ্যাঁ এই তো ঠিক আছে, মনে আছে আপনাদের, থ্যাংক ইউ। তাহলে টি ওয়েভটা তৈরি হয় হলে কি ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন কারণে, মানে এই যে ভেন্ট্রিকুলার যে সেলগুলো ছিল, কার্ডিয়াক সেলগুলো ছিল পেসমেকার, ওরা এখন সোডিয়াম পটাশিয়াম পাম্পটা অ্যাক্টিভেট করে ফেলাইছে, তো ওরা আবার আগের পরিস্থিতি তৈরি করে ফেলতেছে, তখন আবার ওরা পোলারাইজড হয়ে যেতেছে, এই জন্য এটাকে বলতেছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এখন কোশ্চেন হলো কি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন আছে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আছে, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন আছে, তাহলে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটা কখন হয়? মানে উপরের যে অ্যাট্রিয়াম গুলা, এই অ্যাট্রিয়াম গুলো কখন রিপোলারাইজড হবে? অ্যাট্রিয়াম গুলো রিপোলারাইজড আসলে এই কিউআরএস কমপ্লেক্সের ভিতরেই হয়। এই কিউআরএস কমপ্লেক্সের ভিতরেই কোনো একটা জায়গাতে আপনার অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন হয়, কিন্তু এই জিনিসটাকে আমরা আলাদা করে দেখতে পারি না, এই জিনিসটা কিউআরএস কমপ্লেক্সের মধ্যে লুকায় থাকে। মানে কিউআরএস কমপ্লেক্সটা বেসিক্যালি আপনার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আর অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন দুইটার একটা যোগফল। বুঝতে পারছেন সবাই? না তাহলে স্যার বুঝি নাই। কোন জিনিসটা বুঝেন নাই? স্যার ওই যে অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন। হ্যাঁ, মানে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটা যখন হয়, মানে আপনার উপরের যে অ্যাট্রিয়াম গুলা, এই যে দুইটা অ্যাট্রিয়াম, এই অ্যাট্রিয়াম দুইটা যখন প্রসারিত হয়, প্রসারিত হওয়ার সময় আপনার ভেন্ট্রিকল গুলো সংকুচিত হওয়া শুরু করে, মানে দুইটা একই সাথে হয়, এট এ টাইম হয়। বুঝতে পারছেন? তাহলে আপনারা অনুমান করতে পারতেছেন যে দুইটার যে ইলেকট্রিক্যাল সিগন্যাল, এই দুইটার ইলেকট্রিক্যাল সিগন্যাল একটার সঙ্গে আরেকটা মিশে থাকবে, মানে একটার সঙ্গে আরেকটা ওভারল্যাপ করবে। বুঝতে পারছেন? তো কিউআরএস কমপ্লেক্সটা আমরা বলতেছি যেটা হইতেছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের কারণে, কিন্তু এই সিগন্যালটার ভিতরে আপনার অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনের সিগন্যালটাও ভিতরে লুকায় আছে। বুঝতে পারছেন? মানে দুইটার কারণেই আপনার কিউআরএস কমপ্লেক্সটা তৈরি হইতেছে, কিন্তু এটা মেইনলি কিউআরএস কমপ্লেক্সটাতে মেইনলি হয় হলে কি আপনার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের কন্ট্রিবিউশন কম থাকে এখানে। এখন বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কি এখন বলতে পারবেন যে একটা মানুষের হার্ট যদি প্রতি মিনিটে 72 বার বিট করে, একটা মানুষের যদি 72 বিটস পার মিনিট থাকে হার্ট রেট, ইসিজির যে এই যে সাইকেলটা, এই সাইকেলটা কতবার হবে এক মিনিটে?
সাইকেলটা তাহলে 72 বার হবে। 72 বার হবে, কারণ 72 বারে হার্টটা যদি ব্লাড পাম্প করে তখনই তো আপনি হাত দিলে টের পাবেন যে 72 বার ব্লাডটা যাইতেছে, তাই না? তো জি। কোনো মানুষের হার্ট রেট 72টা হলে অবশ্যই এই জিনিসটা একটা নির্দিষ্ট পিরিয়ডিসিটি মেনটেন করে সুন্দর 72 বার এরকম ইসিজি জেনারেট করতেই থাকবে 1 মিনিটে, তাই না? কারণ এটা একটা পিরিয়ডিক সিগন্যাল, এটার একটা পিরিয়ডিসিটি আছে। তাহলে আমরা পিরিয়ডিসিটিটা যদি বের করতে পারি তাইলেই কিন্তু আমরা ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো, যে প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে কয়বার বিট করতেছে। এটা করার সবচেয়ে সহজ উপায় কি, যে আমরা দেখতে পারি যে পুরো ইসিজির মধ্যে এই আর ওয়েভটা যেটা, মানে এই কিউআরএস এর আর যে টিপটা, এটা সবচেয়ে উঁচু, দেখেই বোঝা যাচ্ছে এটা সবচেয়ে উঁচু, তাহলে এটা ডিটেক্ট করাটাও সবচেয়ে সহজ হবে, তাই না? তা আপনি যদি একটা আর থেকে আরেকটা আর এর ইন্টারভাল বের করতে পারেন, এই টি নটটা যদি বের করতে পারেন, তাহলেই কিন্তু আপনি ইসিজি সিগন্যালটার পিরিয়ডিসিটি জেনে যাবেন। আর আমরা জানি যে 1/t নট মানেই হলো কি আমাদের ফ্রিকোয়েন্সি, তাই না? ফ্রিকোয়েন্সি মানে কি, আইদার আপনার পার সেকেন্ড বা পার মিনিট, এগুলোকে জেনারেলি আমরা বলি হলো কি ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে আমরা জেনারেলি বিটস পার মিনিট বের করার জন্য যেটা করি, আমাদের টি নটের ভ্যালুটা জেনারেলি আসে হলো কি মিলি সেকেন্ডে, জেনারেলি আসলে কি মিলি সেকেন্ড। আপনারা যদি ইসিজির কেউ প্লট দেখে থাকেন দেখবেন যে টি নটটা জেনারেলি আসে মিলি সেকেন্ডে। তাহলে আমরা যেটা করি যে 60,000-কে আপনার যদি টি নট দ্বারা ভাগ করে দিই তাহলে জেনারেলি আমরা বিটস পার মিনিট পাই। যেহেতু এটা মিলি সেকেন্ডে থাকে এই জন্য মিনিটে নেওয়ার জন্য এখানে 60, আর মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 1000। সবাই কি বুঝতে পারছেন? জি মানে স্যার। ইসিজি থেকে আপনি যে হার্ট রেটটা মাপবেন এই হার্ট রেটটা সবচেয়ে অ্যাকুরেট, কারণ ইসিজিতে আপনি কিন্তু এই কোনো একটা জায়গায় শিরায় চাপ দিয়ে ব্লাড প্রেশারটা মাপতেছেন না। তো চাপ দিয়ে আপনি যদি মাপেন, মনে করেন আমাদের কিছু প্রেশার সেন্সর আছে, প্রেশার সেন্সরগুলো কি করে যে আপনি যখন কোনো একটা জায়গায় চাপ দিয়ে সেন্সরটা বসান তখন ওই ব্লাডটা যে ধুপ 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 করে ব্লাডটা যায় তখন একটা লোকালি একটা প্রেশারের চেঞ্জ হয়। এই প্রেশারের চেঞ্জটা থেকে অনেক সেন্সর বুঝতে পারে ব্লাড প্রেশার কত। এটি হলো কি একটা সিস্টেম। আরেকটা আছে হলো কি আপনার সাউন্ড সেন্সর থাকে, মাইক্রোফোন থাকে, বুঝতে পারছেন? তো যখন আপনি চাপ দিয়ে ওখানে সেন্সরটা বসাবেন তো ব্লাডটা তো শব্দ করে করে যাবে, তাই না? বিট একটা সুন্দর একটা হাম একটা সাউন্ড হবে, তুপ 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 সাউন্ড হবে। তো ওই সাউন্ডটা শুনে বুঝতে পারে যে বিটস পার মিনিট কত। কিন্তু ওই সিস্টেমগুলো ইনঅ্যাকুরেট কারণ হলে এরকম লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আপনার সেন্সরগুলো ঠিকমতো ক্যাচ করতে পারে না, রেকর্ড করতে পারে না। তো তখন দেখা যায় যে অনেক সময় ভুল রিডিং হয়। আপনারা কেউ কি ডিজিটাল প্রেসার মেশিন ইউজ করছেন? ডিজিটাল প্রেসার মাপার মেশিন, ডিজিটাল প্রেসার মাপার মেশিনে আপনি যদি পরপর দুইটা করেন, রিডিং নেন, মনে করেন এখন একটা রিডিং নিলেন 5 মিনিট পরে একটা রিডিং নিলেন একই মেশিন নিয়ে, আপনাদের উপরের প্রেসারটা ভ্যারি করে নাকি নিচের প্রেসারটা ভ্যারি করে? স্যার উপরেরটা নিচেরটা দুইটাই তো স্যার আমি পাইছি, আমি এখন ভাবছি ভ্যারি করে, তাহলে মানে মেশিনটা খুব বেশি একটা ভালো না। মানে জেনারেলি ভালো মেশিনও যদি আপনার হয়, মানে অনেক দামি মেশিন, সেখানে আপনার উপরেরটা মোটামুটি অ্যাকুরেট থাকে। মনে করেন কারো 120 আসছে উপরে, 120 আপনার রান টু রান একই থাকে, যতবারই মেজার করবেন 120ই আসবে। তো ভ্যারি করে হলে কি নিচেরটা একবার আসবে 70, একবার আসবে 68, একবার আসবে 80। এই জিনিস আপনারা টেস্ট করে দেখতে পারেন যে স্পেশালি কারো যদি হাই প্রেশার থাকে, কারো যদি 130 135 রেজাল্ট থাকে, তখন দেখবেন যে উপরের প্রেশারটা অনেক অ্যাকুরেট আসে কিন্তু নিচের প্রেশারটা ভুল আসে ডিজিটাল মেশিনে। এই জিনিসটা আমরা আজকে শিখবো যে এটা কেন হয়, এটার সঙ্গে যে এই জিনিসটা সম্পর্ক আছে। আমি যে একটু আগে বললাম যে আপনারা যদি অন্য কোনো সেন্সর দিয়ে যদি প্রেশার এইটা মাপতেন, বিটস পার মিনিটটা মাপতেন, এখানে ভুল হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আপনি যদি ইসিজি দিয়ে মাপেন কখনো ভুল হবে না, কারণ ইসিজি তো ইলেকট্রিক্যাল সিগন্যাল, এটা কনস্ট্যান্টলি আপনার ভোল্টেজ আকারে দেখাইতেছে, এটার মধ্যে মিস হওয়ার কোনো চান্স নেই। আপনার যদি কানেকশন ঠিক থাকে ইসিজি কন্টিনিউয়াসলি আসতেই থাকবে। এই জন্য এটা হলো সবচেয়ে অ্যাকুরেট মেথড। কারো কোনো কোশ্চেন আছে? স্যার নাই। নরমাল একটা মানুষের বিট রেট কত, হার্ট রেট সাধারণত কত এটা আপনার থাকে? 70 থেকে 75-এর মধ্যে ভেরি করে জেনারেলি। 70 থেকে, এটা আসলে পার্সন টু পার্সন ভেরি করবে, তবে জেনারেলি 70 থেকে 75 কে নরমাল বলা হয়।
আর কোনো কোশ্চেন আছে? স্যার আমরা যে হার্ট রেটটা মাপি, এটা হ্যাঁ। একটা হচ্ছে সাপোজ 120 আর একটা 180, সরি একটা 80 Pressure. আর একটা 120, প্রেসার Pressure, সরি হ্যাঁ। প্রেসারটা। স্যার হাই দ্বারা কি বোঝায় আর লো দ্বারা কি বোঝায়? এটাই তো শিখবো আজকে। এটা কেমনে? আপনারা এত কষ্ট করে সকালবেলা উঠে ক্লাস করতেছেন, এই জন্য আজকে তো এটাই শিখবো আমরা, যে হাইট দ্বারা লো দ্বারা কি বোঝায়। তো ওইটা পড়ার আগে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলে গিয়ে আমাদের তাহলে প্রথম কোশ্চেনটার আমরা আনসার দিলাম, ঠিক আছে, যে কিভাবে অ্যাকুরেটলি আমরা হার্ট রেট মেজার করতে পারবো। এখন 2 নম্বর কোশ্চেনটা আমাদের ছিল যে আমরা শুধুমাত্র চাপ দিলেই কেন হার্ট রেট টের পাই, চাপ দেওয়া লাগে কেন? কেউ কি অনুমান করতে পারবেন কেন দেওয়া লাগে? স্যার ওইটাকে বাধা দেওয়ার জন্য, বাধা দিলে কেন বাধা দিলে শব্দ শুনেন, অন্য সময় শুনেন না কেন? বাধা দিলে যখন অতিক্রম করে স্যার তখন তো প্রেসারের কারণে ওইটার ফোর্স হয়তো বেশি থাকে, ফোর্স হয়তো বেশি থাকে। ব্লাড ফোর্স স্যার, ব্লাডের ফোর্স। ব্লাড আটকাই দিলে তো স্যার ফোর্স, মানে ব্লাড প্রবাহিত হইতে ফোর্স বেড়ে যাবে হয়তো। তখন তো আপনাকে হার্টকে আরো প্রেসারের সঙ্গে পাম্প করতে হবে আপনার। তার মানে কি আপনি যখন হার্ট রেট মেজার করতেছেন হাতে হাত দিয়ে, তখন আপনার ব্লাড প্রেসার বেড়ে যেতেছে? এটা জানি না, তবে মনে হয় যে না, ব্লাডটা তো এখন অতিক্রম করতে ফোর্স লাগতেছে, এক্সট্রা ফোর্স লাগতেছে। হ্যাঁ, আপনি কাছাকাছি গেছেন, কিন্তু পুরোপুরি পুরোপুরি ঠিক বলেন না, কিন্তু কাছাকাছি গেছেন অনেকটা। এই জিনিসটা স্যার লিকুইডের ভিতর দিয়ে সাউন্ড কি বেশি ভালো যায় সেজন্য? না, এই জন্য না। আপনাদের এই যে উদাহরণটা সবাই বলে সব সময়, সেটা হলো গিয়ে আপনারা তো মানে অনেকে বেশিরভাগই মানে ইসে চড়ছেন, নৌকাতে চড়ছেন, তাই না? মানে নদীর মধ্যে নৌকাতে চড়ছেন কখনো? জি স্যার। আচ্ছা, নদীর মধ্যে আপনি যদি নৌকাতে চড়েন, আপনি যদি বৈঠা বা বন্ধ করে দেন, কখনো কি শব্দ শুনেন ঢেউয়ের? আর শব্দ যদি ঢেউ বেশি থাকে তাহলে নৌকার সাথে যে ঢেউটা বাড়ি খায় এটা শব্দ। হ্যাঁ, বৈঠার যে শব্দ এটা তো আর শোনা যায় না। কিন্তু পানি যে নদীর মধ্যে তো কন্টিনিউয়াসলি পানি বহমান, তাই না? তো বহমান পানির কারণে কি কোনো শব্দ শুনেন? না স্যার। শুনেন না। কিন্তু আপনারা কখনো কি মাছ ধরতে গেছেন মোহনায়, বা মনে করেন মানে অনেকগুলো স্ট্রিম একসাথে এসে মিশছে যেখানে, নদীর অনেকগুলো স্ট্রিম একসাথে, বা মনে করেন যেরকম নদী এরকম করে শার্প টার্ন নিচ্ছে, ঠিক আছে, মোড় ঘুরছে, এই পাড়ের মধ্যে কখনো দাঁড়ায় দেখছেন এখানে দিয়ে সাউন্ড আসে নাকি? বা মনে করেন অনেকগুলো স্ট্রিম একসাথে এসে মিশছে, এরকম একসাথে এসে মিশছে, ঠিক আছে, এই জি জায়গাটা স্যার, তো সাউন্ড হয় স্যার। এখানে সাউন্ড হয়। দেখবেন যে সাউন্ড হয়, কলকল, ওই যে বলেন না নদীর কলকল শব্দ হয়, এই পাড়ের কাছে দেখবেন যে কলকল শব্দ হয়। কিন্তু আপনি নদীর মাঝখানে এই জায়গায় যদি নৌকা নিয়ে থাকেন, এই নৌকার মধ্যে দেখবেন যে কোনো শব্দ হবে না, কিন্তু আপনি যত পাড়ের কাছে তখন আসবেন কোনো শব্দ। তখন দেখবেন যে এখানে কলকল করে শব্দ হয়। তো এই জিনিসটা কেন হয়? এটা হয় হলে গিয়ে একটা ফ্লুইডের একটা প্রপার্টির কারণে। ফ্লুইডের প্রপার্টিটাতে আমরা পরে যেতেছি, সেটা হলে গিয়ে মানে ফ্লো এর ক্যারেক্টারিস্টিক্স কে দুই ভাগে ভাগ করা হয়। একটা ভাগকে আমরা বলি হলে গিয়ে ল্যামিনার ফ্লো, ঠিক আছে, একটা ভাগকে আমরা বলি ল্যামিনার ফ্লো। ল্যামিনার ফ্লো কোনগুলো? ল্যামিনার ফ্লোতে আপনি কোনো শব্দ শুনতে পারবেন না, ঠিক আছে, ল্যামিনার ফ্লোটা খুব শান্ত নীরব একটা ফ্লো। আরেকটা আছে হলো টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট ফ্লো এটা হলে গিয়ে খুব ভায়োলেন্ট, ঠিক আছে। আপনারা অনেকেই সিনেমা বা যারা প্লেনে চড়ছেন তারা টার্বুলেন্সের সঙ্গে পরিচিত। টার্বুলেন্স জিনিসটা কি, দেখবেন যে প্লেন হঠাৎ করে কাঁপে, ঝাঁকি খায় আর কি, এটা হলে কি এয়ার টার্বুলেন্সের কারণে হয়। ওইটা কিন্তু এই টার্বুলেন্ট ফ্লো থেকে আসছে। টার্বুলেন্ট ফ্লো হলে কি আপনার কেওটিক, মানে এখানে হয়তো বা কোনো একটা মিক্সিং হইতেছে, ফ্লুইডের মধ্যে কোনো একটা মিক্সিং হইতেছে, এই যেমন এই জায়গায় একটা মিক্সিং হইতেছে, এখান থেকে ফ্লুইড আসতেছে, এখান থেকে ফ্লুইড আসতেছে, এখানে একটা মিক্সিং হইতেছে, প্রেসারের ডিফারেন্স বা ভেলোসিটি ডিফারেন্সের কারণে এখানে একটা মিক্সিং হইতেছে। তো তখন এখানে একটা ভায়োলেন্ট ফ্লুইড তৈরি হয়, ওখানে টার্বুলেন্স তৈরি হয়। এই টার্বুলেন্সের কারণে ওই যে একটা লেয়ার আরেকটা লেয়ারকে ধাক্কা দিতেছে, ওটার কারণে আমরা এখান থেকে শব্দ পাই। আর লেমিনার ফ্লোতে আমরা কোনো শব্দ পাই না। তো কোনো একটা ফ্লো লেমিনার হবে নাকি টার্বুলেন্ট হবে, এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এটার মধ্যে প্রথম যে ফ্যাক্টরটা আছে সেটা হলো গিয়ে ভিসকোসিটি। ভিসকোসিটির বাংলা নাম হয়তো বা আপনারা এই হিসাবে জানেন, কি জানি, প্লাবিত না কি জানি স্যার? প্লবতা, প্লবতা নাকি এটা আপনার
দ্রব্যতা, দ্রব্যতা না প্লবতা, দাঁড়ান আমি এত আগে পড়ছি। কারো মনে আছে ভিসকোসিটির বাংলা কি এক্স্যাক্টলি? সান্দ্রতা বলে, সান্দ্রতা। সান্দ্রতা, ডিকশনারিতে এরকম একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সান্দ্রতা, ঠিক বলছেন আপনি। বা আপনার তো মনে আছে, সান্দ্রতা বলে। এটা হলে গিয়ে মানে কোনো জিনিস কতটুকু ঘন, মানে অ্যাপারেন্টলি কতটুকু ঘন। যেমন ওখানে মধু, আমরা বলি যে মধু বেশি ভিসকাস পানির তুলনায়, মানে মধু অনেক বেশি, কি বলবো, বুঝতেছেন তো আপনারা, অনেক মানে ডেন্স আর কি, একটা লেয়ার আর একটা লেয়ারের সঙ্গে লেগে থাকার চেষ্টা করে আর কি। মধুর ভিসকোসিটি অনেক বেশি। মধু একটা ভিসকাস ম্যাটেরিয়াল, এটার উপর ডিপেন্ড করে, ভিসকোসিটির উপর ডিপেন্ড করে ফ্লুইডটা কতটুকু ভিসকাস। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হলো আসপেক্ট রেশিও, চ্যানেলের আসপেক্ট রেশিও। মানে এই যে আপনার যেখান দিয়ে পানি পার হইতেছে, সেটা পাইপ হইতে পারে, নদীর ক্ষেত্রে মনে করেন নদীর একটা গভীরতা আছে, আবার একটা প্রস্থ আছে, এটাকে আপনি একটা পাইপের সঙ্গে তুলনা করতে পারেন। ওই পাইপটার দৈর্ঘ্য এবং প্রস্থের যেই রেশিও, ওটাকে আমরা বলি হলো আসপেক্ট রেশিও। এই আসপেক্ট রেশিওর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আরেকটা জিনিস যেটার উপর ডিপেন্ড করে, সেটা হলো গিয়ে আপনার ভেলোসিটি, সরি ফ্লো রেট। এটা হলো গিয়ে আপনার ফ্লো রেট, মানে প্রতি মিনিটে কি পরিমাণ ফ্লুইড ফ্লো করতেছে। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে যে আপনার কোন একটা ফ্লো ল্যামিনার হবে নাকি টার্বুলেন্ট হবে। তো আপনারা অনুমান করতে পারতেছেন যে হাতের মধ্যে যদি আমি বলি যে হাতের মধ্যে শিরায় নর্মাল যে প্রবাহটা, সেটা হলো ল্যামিনার ফ্লো। তার মানে কোনো একটা ভাবে ব্লাডের ভিসকোসিটি এবং আমাদের শিরা উপশিরাগুলোর আসপেক্ট রেশিও এবং আমার হার্ট যে রেটে ফ্লুইড পাম্প করতেছে, সেটা এমন একটা কম্বিনেশনে আছে যেটার কারণে আমার লেমিনার ফ্লোটা প্রমোট হইতেছে। কিন্তু যেই মুহূর্তেই আপনি হাতের মধ্যে চাপ দেন আঙ্গুল দিয়ে, তখন আপনি কি চেঞ্জ করতেছেন? তখন আপনি আসপেক্ট রেশিওটা চেঞ্জ করে ফেলতেছেন। আপনার যে শিরা উপশিরা আছে, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, এবং আপনার ফ্লো রেটটাও চেঞ্জ হইতেছে। কারণ যেই গতিতে আগে ফ্লুইড ট্রান্সফার হইতে পারতেছিল, এখন ওই গতিতে ফ্লুইড ট্রান্সফার হইতে পারতেছে না, ওই গতিটা চেঞ্জ হইতেছে, মানে রেটটা পরিবর্তন হয়ে যেতেছে, যেটার কারণে ওই লেমিনার ফ্লোটা তখন হয়ে যায় হলো গিয়ে টার্বুলেন্ট ফ্লো। আর টার্বুলেন্ট ফ্লো হইলেই আপনি একটা শব্দ বা বাইরের থেকে আপনি টের পাবেন যে ভিতরে একটা টার্বুলেন্স তৈরি হয়েছে। আমার কথাটা বুঝতে পারছেন? আপনাদেরকে জাস্ট পরিচিত করার জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, সেটা হলো গিয়ে ল্যামিনার ফ্লো এর উদাহরণ, ঠিক আছে? এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, আপনারা হয়তো এর আগে দেখছেন ফেসবুকে ভিডিওটা। এখানে পানি যাচ্ছে, ঠিক আছে, একটা নজল থেকে এখানে পানি যাচ্ছে, দেখেন পানিটা কিভাবে যাচ্ছে। Well, here we are, half an hour and one brainwave later, and back to a almost perfect laminar flow. I decided to pull the... এটা দেখে কি মনে হইতেছে? কিসের মতো মনে হইতেছে বলেন তো? সাদা, এটা কি পাইপ নাকি পানি? এটাই তো দেখে মনে হইতেছে না এটা একটা পাইপ? জি স্যার, কিন্তু এটা তো পানির পানি। ফ্লো এত কিন্তু কিন্তু এটা পানি। ও এমন ভাবে আপনার আসপেক্ট রেশিও, ভিসকোসিটি আর ফ্লো রেটটা এমন ভাবে কন্ট্রোল করছে যে ছাড়াইছে। এই বসো বসে সবাই বসো। হ্যালো। তো আপনারা তো সবাই ভিডিওটা দেখলেন, দেখতে দেখতে তো কারেন্ট চলে গেল। তো ভিডিও স্যার দেখতে পারি নাই, ওই মানে পানি না পাইপ এটা বুঝতে স্যার পানি, পানি, ঠিক আছে, পাইপ না,
পানি ওটা ওটা হলে কি আপনার ওই লোকটা অনেকক্ষণ ধরে গবেষণা করছে, এটা ওটা ঠিক করছে, করে ওই ফ্লো রেটটা এমন ভাবে রাখছে যেটার কারণে ফাইনালি ও ল্যামিনার ফ্লো অ্যাচিভ করতে পারছে। মানে ফ্লো রেটটা আপনার যদি বেশি থাকে তাহলেও ল্যামিনার হবে না, কম হইলেও কিন্তু ল্যামিনার থাকবে না, একটা পারফেক্ট একটা জায়গাতে থাকতে হবে। তো ও একদম ওই পারফেক্ট ফ্লো রেটটা যখন আনতে পারছে তখনই ওর ফ্লোটা ল্যামিনার হয়েছে। দেখে মনে হয়েছে যে একটা পাইপ, মানে ভিতর দিয়ে পানি যাচ্ছে না, দেখে বুঝেই যাচ্ছে না যে পানি যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা জাস্ট পানি এমন ভাবে যাচ্ছে যে একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ারের কোনো ফ্রিকশন নাই, কোনো টার্বুলেন্স নেই, একদম জাস্ট পুরোপুরি পুরো অল দ্য ওয়ে ও ল্যামিনেট যাচ্ছে, এই জন্য দেখে মনে হচ্ছে পাইপ। আমাদের ব্লাডটাও তারপরে স্যার পানির ফোর্সটাও কিন্তু স্যার অনেক বেশি। মানে না, এটা আপনি এভাবে বলতে পারেন না অনেক বেশি, এটা লাগে মানে এটা একটা অপটিমাম অবস্থায় আছে, ঠিক আছে, অনেক এক বেশি। জায়গা থেকে অনেক দূরে যায় পড়ছে মনে হলো আর কি দেখে, এই জন্য। কিন্তু এটা আপনি কাছেও করতে পারেন, মানে এই জিনিসটা যেরকম দূরে যেই হতে হবে এমন না। মনে করেন আপনি একটা কল ছাড়লেন, তো এই কলটা আপনি এমন ভাবে ফ্লো রেটটা কন্ট্রোল করলেন যে কলের থেকে যে পানি পড়তেছে একদম পরে কলের মুখ থেকে আপনি দেখে মনে হবে যে পাইপ, ঠিক আছে। মানে অনেক সময় আমরা বাসায় ওই জিনিসটা হঠাৎ করে তৈরি হয়ে যায়, স্পেশালি আপনার তো কলের যদি ওপেনিংটা যদি খুব চিকন হয়, মানে যদি স্ট্রিমটা যদি মোটা না হয়, চিকন হয়, তখন দেখবেন যে অনেক সময়ই আমরা ল্যামিনার ফ্লো বাসাতেই অ্যাচিভ করে, দেখে মনে হয় পাইপ, বুঝেই যায় না যে তাহলে যে পানি যাচ্ছে। আপনার ভার্সিটিতে যে পানি খাওয়ার জন্য যে হ্যাঁ, ইয়েটা আছে ওইটাই ওটাই আমি বলতে চাইতেছিলাম, আমাদের বাসায় ওরকম একটা আছে, তো ওইটা দিয়ে যখন পানি ছাড়েন দেখে পানির স্ট্রিমটা বুঝেই যায় না, দেখে মনে হইতেছে পাইপ, ঠিক আছে, কিন্তু আসলে পানি যাচ্ছে, হাত দিলে বোঝা যায় যে পানি যাচ্ছে। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো এর মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা হাতে যে চাপ দিই বা প্রেসার মাপার সময় আমরা যে হাতের মধ্যে একটা কাফ বসায় প্রেসার দিই, এটার কারণটা হলো কি আমাদের ইনহেরেন্ট যে প্রপার্টি ফ্লো এর ল্যামিনার, সেই জিনিসটাকে আমরা টার্বুলেন্ট করি, কিছু সময়ের জন্য টার্বুলেন্ট করি, টার্বুলেন্ট করে আমাদের যে প্রয়োজনীয় রিডিংটা নেওয়ার সেই রিডিংটা আমরা নিয়ে নিই। এখন একটু আগে যে কোশ্চেন করছিলেন যে আমাদের ব্লাড প্রেশারের উপরের যে রিডিংটা নিচের রিডিংটা এটা কি মিন করে, তাই আমরা যদি এখন বুঝতে পারি যে আমরা টার্বুলেন্ট তো করলাম, আমরা হাতের মধ্যে একটা কাফ বসাইলাম, কাপ বসাই ওটার মধ্যে পাম্প করলাম বাতাস পাম্প করে আমাদের যে কোনোর উপরে আমরা প্রেসার দিলাম, ঠিক আছে, প্রেসার দিয়ে আমাদের লেমিনার ফ্লোটাকে আমরা টার্বুলেন্ট ফ্লো করলাম। এখন আমরা রিডিংটা কেমনে নিব, প্রেসারের রিডিংটা কেমনে নিব? আপনাদের মধ্যে কেউ কি ব্লাড প্রেসার ম্যানুয়ালি মাপছেন বা মাপতে পারেন? জি স্যার, মাপছি স্যার। মাপার চেষ্টা করছি কিন্তু স্যার মিটার বুঝে না। বুঝেন না মাপছি কেউ? স্যার। আপনি কি ম্যানুয়ালি মাপতে পারেন? জি স্যার। আপনি একটু সবাইকে বুঝায় বলেন তো ম্যানুয়ালি আমরা কেমনে মাপি। ম্যানুয়ালি আগে তো আমরা স্যার ওই যে যেটা পাঞ্চ করা যায় আর কি সেটা পাঞ্চ করি, তারপরে পাঞ্চ করার পরে ওইখানে একটা ট্রিগার আছে আর কি, ওটা ট্রিগারটা হালকা ভাবে লুজ দেওয়ার পরে যখন আমরা না আস্তে আস্তে বলেন, আপনি ফার্স্টে তো পাম্প করেন, একটা ব্লাডারের মতো আছে, ওই ব্লাডারটা টিপে টিপে পাম্প করেন, পাম্প করলে আপনার ওই টিউবের মাধ্যমে বাতাস কাফে যায়, তারপর কাফটা প্রসারিত হয়ে হাতে চাপ দেয়, তারপর যখন আপনার মনে হয় কতক্ষণ পর্যন্ত আপনি প্রসারিত করেন, মানে চাপটা দেন কতক্ষণ পর্যন্ত? 200 কিংবা 180 এরকম দিলে তো আচ্ছা হয়ে যায়। ঠিক আছে, দেন তারপরে 200, তারপরে 200 কিংবা 180 একটা ভালভ আছে, এই ভালভটা খুলে বাতাসটা ছেড়ে দেন আপনি অল্প একটু। আস্তে আস্তে যখন ছেড়ে দিই তখন ওই মিটারের যে স্কেলটা আছে ওটা স্কেল আস্তে আস্তে যখন আমাদের একটা মানে ধাপ ধাপ শব্দ হবে আর কি, যখনই ধাপ ধাপ হ্যাঁ, শব্দ তার মানে কি শুরু করতে হবে হবে, আপনার হাতের মধ্যে একটা স্টেথোস্কোপ বসাইতে হবে, হ্যাঁ স্টেথোস্কোপ বসায় শুনতে হবে আপনাকে। হ্যাঁ জি স্যার। আপনি যখন প্রথম ধপধপ শব্দ শুরু হবে তখন আপনি উপরের প্রেসারটা রিডিং নেন, তাই না? হ্যাঁ ওইটাই, হ্যাঁ। আর যখন হলো ধাপ ধাপ শুরু হওয়ার পরে আপনার স্যার স্কেলটা আর কি মানে কি বলবো স্যার, স্মুথলি আসে না একটু স্যার, থেমে থেমে হালকা ভাবে আস্তে 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 থামে একবার আসে, থামে আসে, এরকম আস্তে আস্তে যখন একদম লাস্টের প্রেসারটা মেজার হয়ে যাবে তখন ও ওইখান থেকে শব্দ শোনা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে শব্দ যাবে শোনা এবং যখন বন্ধ নিচে হয়ে যাবে তখন আমরা নিচের প্রেসারটা মাপি, তাই না? আর যখন প্রথম শব্দটা শুনি তখন আমরা উপরের প্রেসারটা মাপি। আমার কোশ্চেন হলো গিয়ে এই যে আপনি ফার্স্টে এই পাম্প করলেন, করে করে একদম রক্ত প্রবাহটা বন্ধ করে দিলেন, ঠিক আছে, মানে আপনি যখন 180 বলতেছেন, 180 তে বেসিক্যালি কি হইতেছে, 180 তে বেসিক্যালি আপনার রক্ত প্রবাহ বন্ধ হয়ে যেতেছে, ওই এলাকাটাতে রক্ত প্রবাহ বন্ধ, মানে আপনার আঙ্গুল পর্যন্ত আর রক্ত আসতেছে না। তো রক্ত যদি না আসে আপনি স্বাভাবিকভাবে কোনো শব্দ শুনবেন না, ওখানে ল্যামিনার ফ্লো নেই, টার্বুলেন্ট ফ্লো নেই, শব্দ আসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এরপর আপনি আস্তে আস্তে বাতাস ছাড়া
শুরু করছেন, যখন বাতাস ছাড়া শুরু করেন তখন কি হয়, প্রেসারটা আস্তে আস্তে কমতে থাকে, মানে কাফের প্রেসারটা আস্তে আস্তে কমতে থাকে 180 থেকে। এখন আপনি বললেন যে প্রথম ফার্স্ট যে সাউন্ডটা শুনলেন, ধপধপ সাউন্ডটা শুনলেন, এই সাউন্ডটা হওয়া শুরু করলো কেন? স্যার প্রেসারটা আছে কিন্তু কম আছে, যার ফলে টার্বুলেন্ট ফ্লোটা হচ্ছে আর কি তখন। হ্যাঁ ঠিক বলছেন, আমাদের কোনো একটা কারণে, আমাদের চাপ প্রয়োগ করার কারণে বা ফ্লো রেটটা পরিবর্তন করে দেওয়ার কারণে কোনো একটা ভাবে আমাদের টার্বুলেন্ট ফ্লো তৈরি হইতেছে। তখন ফ্লো আছে কিন্তু ফ্লোটা টার্বুলেন্ট, নর্মাল যে লেমিনার ফ্লো সেই লেমিনার ফ্লো না, টার্বুলেন্ট ফ্লো। এটার কারণে আমরা তখন শব্দ শুনতে পাই, ধপধপ সাউন্ডটা, এবং কাঁটাটাও নড়ে। আপনার যে মিটারের কাঁটাটা আছে, এই মিটারটার নাম হলো কি স্পেগমো ম্যানোমিটার, যেটা দিয়ে আমরা প্রেসার মাপি, এই মেশিনটার নাম হলো কি স্পেগমো ম্যানোমিটার। ওই স্পেগমো ম্যানোমিটারের যে কাঁটাটা আছে, এই কাঁটাটা স্মুথলি নামে না, টিক 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 করে নামে। মানে এই যে এটা Yes, sir. আপনার যখন হাতটা যখন ধপধপ করতেছে, বেসিক্যালি আপনার হাতের ওখানে তো লোকালি প্রেসার চেঞ্জ হইতেছে, তাই না? তো প্রেসারটা যখন চেঞ্জ হয়, কাঁটাটাও তখন দেখে যে আমি পুরোপুরি স্মুথলি নামতেছি না, মানে ওঠানামা করে করে নামতেছি, ঠিক আছে? তারপরে কি হয়, আপনি বললেন যে আস্তে আস্তে শব্দটা ডাল হয়ে যায়, মানে শব্দটার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। মানে মনে করেন আগে ধপ 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 করতে থাকলে শেষের দিকে ধপ 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 এরকম হয়ে যায়, মানে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, কমে যায়, সরি ফ্রিকোয়েন্সিটা কমে যায়। তারপরে শব্দটা একসময় পুরোপুরি থেমে যায়। তা আমার কোশ্চেন হলো, পুরোপুরি থেমে যাওয়ার আগে আমরা সেকেন্ড রিডিংটা নিই, তাই না, নিচের প্রেসারটা নিই। তাই শব্দটা কেন থেমে যায়? কাফের প্রেসার যখন আপনি একদম রিমুভ করে ফেলেন তখন শব্দটা কেন থেমে যায়? স্যার জেনারেলি যে ল্যামিনার ফ্লোটা হচ্ছিল সেই ল্যামিনার Exactly. ফ্লোই চলে আসে। ল্যামিনার ফ্লোটা আবার যখন এস্টাবলিশ হয়ে যায় তখন আমরা আর কোনো শব্দ শুনি না। এখন আমরা যে প্রথম যে প্রেসারটা পাইলাম, এই প্রথম প্রেসারটাকে আমরা বলি হলো কি সিস্টোলিক প্রেসার, ঠিক আছে? এই জিনিসটা বানানো হলো কি খুব সম্ভবত সিস্টোলিক, এরকম সিস্টোলিক প্রেসার। আর নিচের যে প্রেসারটা পাই এটার নাম হলো কি ডায়াস্টোলিক প্রেসার, ঠিক আছে? প্রথমটার নাম হলো কি সিস্টোলিক প্রেসার আর নিচেরটার নাম হলো কি ডায়াস্টোলিক প্রেসার। আর এই যে আপনারা সাউন্ডটা শুনেন না, প্রথম যে সাউন্ডটা শুনেন আর লাস্ট যে সাউন্ডটা শুনেন, এই সাউন্ডগুলোর নাম হলো কি করোটকফ সাউন্ড, করোটকফ সাউন্ড, ঠিক আছে? এই নামটা খুব উইয়ার্ড, কেন রাখছে আমি নিজেও জানি না। এই করট মানে ধপ 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 আওয়াজ যেগুলো যে করা শুরু করে এটাকে বলা হয় করোটকফ সাউন্ড। তো করোটকফ সাউন্ড আমরা যখন প্রথম শুনি তখন আমরা সিস্টোলিক প্রেসারের রিডিংটা নিই, আর যখন করোটকফ সাউন্ডটা শোনা বন্ধ হয়ে যায়, এই বন্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমরা ডায়াস্টোলিক প্রেসারটা নিই। এখন বুঝতে পারছেন যে উপরের প্রেসার আর নিচের প্রেসারটা কোথা থেকে আসে? জি স্যার। এখন তাহলে আমি একটু আগে যে বলছিলাম যে ডিজিটাল মেশিন দিয়ে আমরা যখন মাপি তখন দেখা যায় যে উপরের প্রেসারটা ঠিক মতো মাপা যাইতেছে কিন্তু নিচের প্রেসারটা ঠিক মতো মাপা যায় না। এটার কারণ হলো কি, নিচের যে সাউন্ডটা, এই সাউন্ডটার খুব মানে কি বলবো ডাল একটা সাউন্ড, মানে এই সাউন্ডটার আপনার অ্যামপ্লিটিউডও কম আবার ফ্রিকোয়েন্সিও বেশি। মানে প্রথম সাউন্ডটা যেমন টক 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 করে একটা আওয়াজ হয়, নিচের দিকে শব্দটা অনেকটা ধপ 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 হয়ে যায় আর কি, বুঝতে পারছেন? মানে এটার এইটা অ্যামপ্লিটিউডটা ডাল হয়ে যায়, মানে উপরের দিকে এইটা যদি সিগন্যালটা যদি এরকম থাকতো, তো নিচের দিকের সিগন্যালটা আস্তে আস্তে ছোট এবং এরকম হয়ে যায়, বুঝতে পারছেন? তো যেটা হয় যে আপনার হাতের মধ্যে জেনারেলি আপনার যে ইটা থাকে, ডিজিটাল মেশিনের যে সেন্সরটা থাকে, ওই সেন্সরটার মধ্যে আপনার এখানে একটা প্রেসার সেন্সর থাকে, যেটা দিয়ে হলে গিয়ে আপনি যখন করোটকফ সাউন্ডটা শুনবেন তখন ও প্রেসার মাপা শুরু করবে, বুঝতে পারছেন? তো করোটকফ সাউন্ডটা শোনার জন্য আপনার কি থাকতে হবে? এখানে একটা মাইক্রোফোন থাকতে হবে না? এখানে অবশ্যই একটা মাইক্রোফোন থাকতে হবে যেটা দিয়ে আপনি করোটকফ সাউন্ডটা শুনবেন এবং তখন প্রেসারের রিডিং নেওয়া শুরু করবেন। তো প্রথম যে করোটকফ সাউন্ডটা শুনেন ওটা অনেক ইন্টেন্স, মাইক্রোফোনটা সহজেই করোটকফ সাউন্ডটা ডিটেক্ট করতে পারে। কিন্তু সমস্যা হলো কি, নিচের যে সাউন্ডটা, এই নিচের সাউন্ডটা মাইক্রোফোনটা ভালোভাবে পিক করতে পারে না। একটা হাই অ্যামপ্লিটিউডের সাউন্ড মাইক্রোফোন যত সহজে পিক করতে পারে, লো অ্যামপ্লিটিউডের সাউন্ড পিক করতে মাইক্রোফোনের ততটাই কষ্ট হবে, তাই না? এই জন্য আপনার ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনে নিচের রিডিংটা ভুল দেয়, বেশিরভাগ মেশিনেই নিচের রিডিংটা ভুল দেয়, কখনোই অ্যাকুরেট দেয় না। এই জন্য নিচের প্রেশারটা অ্যাকুরেটলি যদি মাপা প্রয়োজন হয় কারো কোনো একটা শারীরিক সমস্যার কারণে, তাহলে অবশ্যই তাকে ম্যানুয়ালি অভিজ্ঞ টেকনিশিয়ানের কাছ থেকে মাপাইতে হবে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। যেহেতু আপনি মানে বুঝতে পারতেছেন সাউন্ড দিয়ে আপনি যদি কোনো কিছু ডিটেক্ট করতে চান, সাউন্ডের ইন্টেন্সিটিটা যদি কম হয়
এবং ফ্রিকোয়েন্সি যদি হাই হয় এই জিনিসটা ডিটেক্ট করাটা বেশ ডিফিকাল্ট হবে, তাই না? আপনাদের আরো কোনো কোশ্চেন আছে ব্লাড প্রেশার মেজারমেন্ট নিয়ে? হ্যাঁ স্যার। তো ডিজিটাল মেশিন আপনাদের যদি কখনো কাজ করতে হয় তো আপনারা জানবেন যে ডিজিটাল মেশিনের জন্য আপনার যেটা লাগবে একটা মোটর লাগবে। এই মোটর দিয়ে আপনি পাম্পটাকে ইনফ্লেক্ট করবেন, মানে হাত দিয়ে যেটা করতেছিলেন এই কাজটা এখন মোটর করবে। মোটর পাম্প করে করে বাতাস ঢুকাবে আপনার কাফে, তারপর কাফের এখানে একটা প্রেসার সেন্সর থাকবে, একটা মাইক্রোফোন থাকবে। প্রেসার সেন্সর দিয়ে আপনি কন্টিনিউয়াসলি প্রেসারটা মাপবেন যে কাফের প্রেসার কতটুকু আছে, আর এটা দিয়ে করটকফ সাউন্ডটা মেজার করবেন। যখনই করটকফ সাউন্ডটা শুনবেন তখন এই প্রেসারটা একবার রেকর্ড করে রাখবেন, আবার যখন লাস্ট করটকফ সাউন্ডটা শুনবেন তখন প্রেসারটা মেজার করে রাখবেন। ওখান থেকে ডিজিটাল মেশিন হিসাব করে যে উপরের প্রেসার কত আর নিচের প্রেসার কত। ডিজিটাল তো স্যার মনিটরে দেখাই দেয় স্যার। হ্যাঁ, মনিটরই দেখা দেয়, কারণ ওই যে প্রেসার সেন্সরটা তো কন্টিনিউয়াসলি আপনার প্রেসার মাপতেই থাকে। জাস্ট করটকফ সাউন্ডটা যখন শুনবেন তখন দেখবেন যে মেশিনের মধ্যে একটা হার্টের চিহ্ন আসছে। যখনই করটকফ সাউন্ডটা শুনবেন তখন দেখবেন যে হার্টটা বিট করতেছে। ওটা মানে হলো কি ও সাউন্ডটা আমি শুনছে। যেটাতে মেজার করছিলাম স্যার ওইটাই আর সাউন্ড শোনার জন্য কিছু লাগে না, মানে একবার শেষে নাইট কি করে? টোটালি মেজার করা নাইট শেষ তো হয়ে ওই যে গেলে কাপড় বাজার এক দোকানে আছে। তো হাই দাঁড়ান 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 দাঁড়ান, আমি একটু মিউট করে দিই। এমন আছে? আসিফুর, আপনি যেটা বলতেছেন যে মানে সাউন্ড শোনার লাগে না, ওটা সাউন্ড শোনার লাগে। মেশিনটার ভিতরেই মাইক্রোফোন থাকে, মানে আপনার হাতের মধ্যে যে জিনিসটা পেঁচান ওই জিনিসটার ভিতরেই মাইক্রোফোন থাকে। মেশিনটা শুনতে পারে শব্দ, আপনি শুনতে পারেন না। সেটাই বলছি। এটা যখন শব্দ শুনে তখন দেখবেন যে মেশিনটার মধ্যে এরকম একটা সাইন আসে। প্রেসার মনে করেন এত এত তো শব্দ শুনছে, 120 ও শব্দ শুনছে। ও যখনই 120 প্রেসারটা নামে তখনই দেখবেন যে এরকম একটা হার্টের সাইন আসে। খেয়াল করে দেখেন, তার মানে কি ও করটকফ সাউন্ডটা শুনছে, মেশিনটা করটকফ সাউন্ড শুনছে, বুঝছেন? ও আপনাকে বুঝায় যে আমি শুনছি। তারপর দেখবেন যে আবার স্যার নিচে আপনার চলে যায়, লেখা তখন কিন্তু দেখতে পাচ্ছি না, বা আপনি যেটা লিখতেছেন এটা দেখতে পাচ্ছি না। সবাই কি দেখতেছেন? দেখতে পাচ্ছি। আপনি মনে হয় বামে চলে গেছেন, ভিডিওটাতে যান ডান দিকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা লাস্ট যে জিনিসটা পড়বো এটা পড়েই শেষ, সেটা হলো গিয়ে ব্লাড ফ্লো মিটার। আমরা তাহলে আজকে দুইটা জিনিস মেজার করা শিখলাম, একটা হলো হার্ট রেট, অলরেডি শিখছি আমরা হার্ট রেট কেমনে মেজার করতে হয়। আরেকটা শিখলাম যে কিভাবে প্রেসার মেজার করতে হয়, বিপি ব্লাড প্রেসার কিভাবে মেজার করতে, এটা শিখছি। এখন আমরা ডিজিটালে তো স্যার ইয়াও দেখা যায় স্যার, এই যে স্যার মানে বিট পার ইয়াও দেখা যায়, ওটা দেখা হ্যাঁ যায়, দেখা তো যাবে, হার্ট রেটও দেখা যায়। কিভাবে যাবে digital বলেন তো? যেটা- আপনারাই পারবেন এখন বলতে, কেমনে পারে? মানে যেটা দিয়ে আমরা ব্লাড প্রেসার মাপি ওটাতে আর কি বিট রেটও দেখা যায় আর কি, হ্যাঁ সেটা কিভাবে মাপে বলতেছি। এটা আমি জিজ্ঞেস করতেছি আপনাকে, কেমনে মাপে? ফ্লো যে মানটা পাবো এটা কি স্যার আর ওই যে হার্ট রেট? হ্যাঁ মানে আপনি যে করটকফ সাউন্ডটা শুনবেন না, এই হ্যাঁ, ওইটাই আর করটকফ কি। সাউন্ডটা আপনি যদি প্লট করেন, ঠিক আছে, প্লট যদি করেন তাহলে যে একটা পিক থেকে আরেকটা পিকের মধ্যে যে ডিসটেন্সটা আছে এটাকে যদি আমরা টি নট ধরি তাহলে ওই যে আবার 60 এটা ভাগ টি নট যদি করে দিই তখন কিন্তু আমি হার্ট রেট পেয়ে যাবো, তাই না? কিন্তু এটা ইনএকুরেট। আমি আপনাদেরকে বলছিলাম যে এই মেথডটা ইনএকুরেট, কারণ আপনি যদি সাউন্ড কোনোটা ঠিক মতো না শুনেন আপনার বিপিএম ভুল আসার চান্স আছে। তবে মডার্ন মেশিন অনেক ভালো, জেনারেলি কাছাকাছি যায়, মানে অ্যাকচুয়াল রিডিং এর অনেক কাছাকাছি যায়। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা না থাকলে আমরা লাস্ট যে জিনিসটা পড়বো সেটা হলো গিয়ে আমাদের ব্লাড ফ্লো রেট আমরা কিভাবে মেজার করি। আমরা ব্লাড প্রেশার মাপা শিখলাম, হার্ট রেট মাপা শিখলাম। এখন আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো গিয়ে এই রক্তকণিকাগুলো যেটা থাকে, ব্লাড বা রক্তকণিকা বা ব্লাডের যে লিকুইড যেটাই বলেন, এটা তো একটা নির্দিষ্ট ভেলোসিটিতে ফ্লো করতেছে, কোন একটা শিরা বা উপশিরার মধ্যে নির্দিষ্ট একটা ভেলোসিটিতে ফ্লো করতেছে। অনেক কারণেই আমাদের এই ভেলোসিটিটা জানার প্রয়োজন হতে পারে। এই ভেলোসিটিটা আমরা কিভাবে জানবো? ভেলোসিটিটা জানার একটা উপায় আছে। আপনারা তো অ্যাসাইনমেন্টে করছিলেন না ফ্লো সেন্সর বা ভেলোসিটি সেন্সর কিভাবে বানানো হয়? অ্যাসাইনমেন্টে লিখছিলেন? সবচেয়ে নরমাল ফ্লো মিটার যেটা থাকে যে এরকম একটা ফ্যানের মতো থাকে, তো যখন একটা লিকুইড বা বাতাস যখন যায় তখন এই ফ্যানটা ঘুরে, ফ্যানটা ঘুরলে এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক থাকে, ইন্টারফেস থাকে, সেখান থেকে ও আরপিএমটা মেজার করে। ওই আরপিএমটা মেজার করে ওখান থেকে ও বলতে পারে যে ফ্লো রেট কত। কারণ একটা ফ্যানের একটা নির্দিষ্ট ইনার্শিয়া আছে, ওজন আছে ফ্যানের ব্লেড গুলার, তো এটা ঘুরানোর জন্য কি পরিমাণ ফোর্স লাগবে এটা ফ্যানটা জানে। তো
তো ওই আরপিএমটা হিসাব করে আর ওই ইনার্শিয়াটার আগের হিসাবটা থেকে ও বলে দিতে পারে যে কি পরিমাণ লিকুইড প্রতি মিনিটে কতটুকু যাচ্ছে। বুঝতে পারছেন? এখন আপনি হাতের শিরা কেটে এরকম একটা ফ্যানের মতো একটা মেশিন এটা বসাইতে পারি, আমরা বসাইলে মেজার করতে পারবেন। কিন্তু জেনারেলি আমরা এত ঝামেলার মধ্যে যাই না, কাটাছেড়ার মধ্যে যাই না। কাটাছেড়া ছাড়াই আমরা মেজার করতে পারি। সেই জিনিসটা কিভাবে মেজার করতে পারি? অনেকগুলো ওয়ে আছে, অবশ্যই অনেকগুলো ওয়ে আছে। প্রথম একটা ওয়ে আছে, সেটা হলো কি ইলেকট্রোম্যাগনেটিক। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দিয়ে আমরা মেজার করতে পারি, কিন্তু এটা শিখবো না আমরা। আমরা যেটা শিখবো সেটা হলো আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড দিয়ে কিভাবে আমরা মেজার করতে পারি। আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা যে টেকনিকটাতে মেজার করি, ওই টেকনিকটার একটা প্রিন্সিপাল হলো ডপলার ইফেক্ট। আপনারা নিশ্চয়ই ডপলার ইফেক্ট যারা ইন্টারমিডিয়েট দিয়েছেন, ইন্টারমিডিয়েট খুব ইলাবোরেটলি আছে ডপলার ইফেক্ট, আর ম্যাট্রিকেও ডপলার ইফেক্ট আছে। ডপলার ইফেক্টে কি কেউ বলতে পারবেন? স্যার পড়ছি কিন্তু মনে নেই, হালকা। আচ্ছা ঠিক আছে, আমি মনে করে দিই তাহলে। ডপলার ইফেক্টটা হলে গিয়ে দুটা বস্তুর মধ্যে যদি গতির তারতম্য থাকে, মানে দুইটা বস্তুর মধ্যে একটা যদি গতিশীল হয় আর একটা যদি স্থির থাকে, বা উল্টাটা যদি হয়, মনে করেন মানে একটা ডেল্টা ভি আছে, দুইটা বস্তুর মধ্যে একটা আপেক্ষিক গতির তারতম্য আছে, মানে একটার তুলনায় আরেকটা বেশি গতিশীল বা কম গতিশীল, মনে করেন এটা স্থির আর ও গতিশীল। তো মনে করেন ও একটা শব্দ করতে করতে যাইতেছে, ঠিক আছে, একটা সাউন্ড করতে করতে যাচ্ছে। তা আপনি ওখানে যে সাউন্ডটা শুনবেন আপনার দিকে যখন আসতে থাকবে, আপনি একরকম শুনবেন সাউন্ডটা, আপনার কাছে যখন থাকবে একরকম সাউন্ড শুনবেন, আবার আপনার থেকে যখন দূরে চলে যাবে তখন আপনি আর একটা সাউন্ড শুনবেন। আপনারা যখন ট্রেন স্টেশনে দাঁড়ায় থাকেন প্ল্যাটফর্মে, ট্রেনটা যখন এই বাসাতে ভিপু বাজাতে বাজাতে আসে, তখন কিন্তু আপনারা শুনেন পি করে এরকম সাউন্ডটা চেঞ্জ হয়। তারপর আপনার ট্রেনটা যখন আপনাকে ছেড়ে চলে যায়, তখন আবার সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়। কখনো কি জিনিসটা নোটিস করছেন? রাস্তার মধ্যে চলতে গেলে গাড়ি যখন হর্ন দিতে দিতে যায়, তখন ওই জিনিসটা নোটিস করবেন যে গাড়িটা যত আপনার কাছে আসতে থাকে তত আপনার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতে থাকে, আর যত দূরে চলে যায় আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা আবার চেঞ্জ হয়ে যায়, এরকম করে একটা সাউন্ড। এটা হলো ডপলার ইফেক্ট। আমার কথাটা বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে ডপলার ইফেক্ট নিয়ে? আচ্ছা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো মনে করেন কোন একটা রিসিভার কোন একটা সাউন্ড রিসিভ করতেছে, যেই সাউন্ডটা রিসিভ করতেছে সেটা হলো কি এফটি ফ্রিকোয়েন্সির। এটা হলো কি আপনি, ঠিক আছে, আপনি একটা মানুষ এখানে দাঁড়ায় আছেন, একটা গাড়ি যাইতেছে, গাড়ি থেকে যে হর্নটা বেরোতেছে হর্নের ফ্রিকোয়েন্সি এফটি, নর্মাল ফ্রিকোয়েন্সি এফটি আমরা জানি। কিন্তু আপনি যে শুনবেন আপনার ফ্রিকোয়েন্সিটা হবে হলো কি, আপনি যে ফ্রিকোয়েন্সিটা শুনবেন সেটা হলো কি এফটি প্লাস মাইনাস এফটি, প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, এটা হলো কি দিকের উপর ডিপেন্ড করবে। এফডিটাকে আমরা বলি ডপলার শিফট। এই বস্তুটার আপেক্ষিক গতির কারণে আপনার ফ্রিকোয়েন্সির যে পরিবর্তনটা হইতেছে, এই পরিবর্তিত ফ্রিকোয়েন্সিটাকে আমরা একটা ডপলার শিফট দিয়ে প্রকাশ করতে পারি। এটা আপনার দিকে আসতেছে বা আপনার দিক থেকে দূরে সরে যাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে এটা আইদার প্লাস হবে অথবা মাইনাস হবে। তো ডপলার শিফটের পরে আপনি যে ফ্রিকোয়েন্সিটা রিসিভ করবেন সেটা হবে এফটি প্লাস এফডি। এটার উপর ডিপেন্ড করি আমরা এই সেন্সরটা বানাই, যেটা দিয়ে ব্লাড ফ্লোটা মেজার করি। কিভাবে বানাই? মনে করেন এখানে এরকম একটা ট্রান্সডিউসার আছে, এই ট্রান্সডিউসারটা আপনার দুইটা পার্ট আছে, দুইটা আল্ট্রাসাউন্ড সেন্সর এবং রিসিভার আছে। একটা হলে গিয়ে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আল্ট্রাসাউন্ড বাইরের দিকে বের করে দিচ্ছে। তো এই আল্ট্রাসাউন্ডটা বাইরে গিয়ে অবশ্যই ধাক্কা খেয়ে কিছুটা ইকো হয়ে ফেরত আসবে। যে কোনো সাউন্ডই আপনি যদি দেওয়াল বা অন্য কোথাও সাউন্ড করেন, ওই দেওয়াল থেকেও কিছুটা সাউন্ড আপনার দিকে ফেরত আসে, ইকো হয়ে ফেরত আসে, তাই না? তো ইকো হয়ে যে সাউন্ডটা ফেরত আসবে, এই ফেরত হওয়া সাউন্ডটা এই ট্রান্সডিউসার যেটা আছে সেটা লাগে রিসিভার, এটা লাগে রিসিভার, এই রিসিভারটা রিসিভ করবে। মানে আপনি যদি এই সেন্সরটাকে কাটলে দেখবেন এরকম দুইটা পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে, একটা পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল হলো ট্রান্সমিটার, একটা পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল হলো রিসিভার। আর কোনো কোশ্চেন আছে? সবার কি মাথায় ঢুকতেছে না উপর দিয়ে যাচ্ছে? উপর দিয়ে যাচ্ছে স্যার। কোন জিনিসটা উপর দিয়ে যাচ্ছে আমাকে একটু বলেন, আমার বুঝাইতে সুবিধা হবে।
স্যার এই যে আল্ট্রাসাউন্ড রিসিভার ট্রান্সমিটার এটা আসলে বুঝি নাই কিছু। আচ্ছা, আল্ট্রাসাউন্ড ট্রান্সমিটার রিসিভার হলে কি বেসিক্যালি আপনার পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল। আপনাদের মিড টার্মে একটা কোশ্চেন ছিল না, 3 নম্বর কোশ্চেন, যেটার মধ্যে আপনাদেরকে বলছিলাম যে একটা পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল যদি 4 মেগাহার্টজ এর সিগন্যাল জেনারেট করতে হয় তাহলে ওটার থিকনেস কত হবে মনে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা জানি যে পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালকে আমরা যদি ভোল্টেজ দিই ও আল্ট্রাসাউন্ড তৈরি করে, আর ওকে যদি আল্ট্রাসাউন্ড দিয়ে আঘাত করি তাহলে ও একটা ভোল্টেজ তৈরি করে। তার মানে পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালটা একই সঙ্গে ট্রান্সমিটার এবং রিসিভার দুইটা আকারেই ব্যবহার করা যায়, তাই না? তো এখানে একটা প্রোব আছে, মনে করেন এরকম একটা পাইপের মতো প্রোব আছে, যেখানে এখানে এক খণ্ড পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে, এখানে এক খণ্ড পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে। এখন আপনি এখানে ভোল্টেজ দিয়ে এখান থেকে একটা আল্ট্রাসাউন্ড জেনারেট করতেছেন, আর যে আল্ট্রাসাউন্ড আপনি জেনারেট করতেছেন এটা ব্লাডের যে কণিকাগুলো আছে, রক্তকণিকা, এই রক্তকণিকাগুলোর মধ্যে আঘাত পেয়ে কিছু অংশ প্রতিধ্বনি হয়ে ফেরত আসবে না? ওই প্রতিধ্বনিটা হলে গিয়ে রিসিভারের যে পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল সেটার মধ্যে গিয়ে আঘাত করবে। পিজোইলেকট্রিক ম্যাটেরিয়ালে যদি আল্ট্রাসাউন্ড এসে আঘাত করে তাহলে এখানে কি হবে, একটা ভোল্টেজ তৈরি হবে না? এই ভোল্টেজটা আমরা মেজার করতে পারবো। এই ভোল্টেজটা যদি আমরা মেজার করি তাহলে আমরা রিসিভড সিগন্যালটা অ্যানালাইসিস করতে পারবো না? বুঝতে পারছেন? এটা হলো কি ট্রান্সমিটার আর স্যার, রিসিভার একই জায়গার মধ্যে। বলেন। স্যার আপনি যে লেখাগুলো লেখেন এটা একটু আলাদা জায়গায় আর একটু বড় করে লিখলে আমরা ভালোভাবে বুঝতে পারতাম, যদি আচ্ছা, একটা ঠিক একটা আছে। টপিক আলাদা আলাদা করে লিখতেন। আচ্ছা, একসাথে হয়ে যায় তো মানে পরে লেকচার দেখতে গেলেও মানে গোলায় যায়। শিওর, ঠিক আছে। আমি যখন একসাথে লিখে ফেলবো আমাকে মনে করে দিয়েন, ঠিক আছে? আমি তখন আলাদা করে লিখবো আবার। তাহলে এটা হলো কি আমাদের ট্রান্সমিটার, রিসিভার। তাহলে আমি এখান থেকে একটা আল্ট্রাসাউন্ড এভাবে নিক্ষেপ করতেছি, ঠিক আছে? আর একটা আল্ট্রাসাউন্ড রিসিভ করতেছি। আমি রিসিভটা লিখলাম না, একই দিকে হবে। আর ব্লাডটা ফ্লো করতেছে এদিকে, ঠিক আছে? তো আমরা এখন বুঝলাম যে কিভাবে আমরা একই সঙ্গে ট্রান্সমিট এবং রিসিভ করতে পারি। তো এখন এখানে আপনি মনে করেন সিগন্যালটা যে নিক্ষেপ করতেছেন, এই নিক্ষিপ্ত সিগন্যালের ফ্রিকোয়েন্সি হলে গিয়ে এফটি, এফ ট্রান্সমিটেড, মানে ট্রান্সমিটেড সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হলে কি এফটি। জি স্যার। এখন আপনি রিসিভ করবেন যে সিগন্যালটা, এটার ফ্রিকোয়েন্সি হবে লাগে আমরা একটু আগে দেখলাম, রিসিভ সিগন্যালের ফ্রিকোয়েন্সি হবে লাগে এফটি প্লাস এফডি। কারণ কি? কারণ ব্লাড গুলো মুভ করতেছে না, এগুলি এক একটা গাড়ি, মনে করেন এগুলি এক একটা গাড়ি, এই গাড়িগুলো মুভ করতেছে। তো মুভ করার কারণে আপনার ফ্রিকোয়েন্সির একটা শিফট হবে। আপনি যেই সিগন্যালটা উল্টা দিকে যাবে প্রতিধ্বনি হয়ে, এই প্রতিধ্বনি সিগন্যালটার মধ্যে একটা ডপলার শিফট হবে। এই ডপলার শিফটটা আমরা লিখলাম হলে কি প্লাস মাইনাস এফডি দিয়ে। বুঝতে পারছেন? এখন এই এফডিটা আমরা কিভাবে প্রকাশ করি? এফডিটা আমরা প্রকাশ করি এই যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো না, দেখেন এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, থিটা একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না? জি স্যার। এই থিটা অ্যাঙ্গেলটার সঙ্গে আমরা হিসাব করি কিভাবে, দেখেন এফডিটা হিসাব করি হলো কি আপনার এফ টি 2v cos থিটা ডিভাইডেড বাই সি। বুঝছেন? এখানে এফটি হলে কি আপনার অরিজিনাল যে ফ্রিকোয়েন্সিটা আছে ওইটাই, ভিটা হলে কি আপনার ব্লাডের যে কণিকাগুলা, এই কণিকাগুলোর ভেলোসিটি, থিটাটা হলে কি এই যে অ্যাঙ্গেল, আর সিটা হলে কি আপনার এই মিডিয়ামে আল্ট্রাসাউন্ডের ভেলোসিটি। সিটা হলে কি আল্ট্রাসাউন্ড ভেলোসিটি ইন দ্য মিডিয়াম। এটা নিশ্চয়ই আপনারা যখন অঙ্কটা করছেন মিড টার্মে তখন আপনারা দেখছেন যে এই ভেলোসিটিটা কি কাজে লাগে। এখন দেখেন এটার মধ্যে কি কি জানা আমাদের। আমরা যখন প্রোবটা প্লেস করব আমরা অলরেডি থিটাটা জানি, মানে এই লম্ব বরাবর যে কোণটা তৈরি হয়েছে এই কোণটার থেকে আমরা থিটা বের করতে পারবো। আমরা এফটি জানি, কত ফ্রিকোয়েন্সির আল্ট্রাসাউন্ড আমরা জেনারেট করতেছি এটা আমরা জানি। ওই মিডিয়ামে আল্ট্রাসাউন্ডের গতি আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আগের থেকেই জানা আছে। কোনোভাবে যদি আমরা এফডিটা জানতে পারি, ফ্রিকোয়েন্সি শিফটটা যদি জানতে পারি, ডপলার শিফটটা, তাহলে আমাদের আননোন আছে কি? শুধুমাত্র ভেলোসিটি, তাই না? মানে ব্লাডের ভেলোসিটি, ব্লাডের রক্তকণিকাগুলোর ভেলোসিটিই আননোন আমাদের শুধু। কোনোভাবে যদি আমরা এফডিটা মেজার করতে পারি আমরা অটোমেটিক ভিটা বের করে ফেলবো না? জি স্যার, সূত্রটা চেঞ্জ করে। এক্স্যাক্টলি। তাহলে আমাদেরকে শুধুমাত্র এই ভিটা বের করা লাগবে। মানে ভিটা বের করা মানে এফডিটা বের করা কত সহজ আমি আপনাদেরকে দেখাই। মনে করেন যেই সিগন্যালটা আমি ট্রান্সমিশন করতেছি যেই সিগন্যালটা, মনে করেন এটার নাম দিলাম হলে গিয়ে এক্সটিএক্স। এই সিগন্যালটাকে মনে করেন আমি লিখতেছি এ কস ওমেগা নট টি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা একটা সাইন ওয়েভ বা কস ওয়েভকে এইভাবে লিখি।
এটা হলো কি অ্যামপ্লিটিউড আর এটা হলো কি ফ্রিকোয়েন্সি। আর যেই সিগন্যালটা আমরা রিসিভ করতেছি সেই সিগন্যালটা মনে করেন বি আরেকটা অ্যামপ্লিটিউড কস, এখানে কি হবে ওমেগা নট প্লাস ওমেগা ডি চলে আসবে একটা ডপলার শিফটের কারণে। এটা হলে আপনি রিসিভ করবেন, এই সিগন্যালটা আপনি রিসিভ করবেন। এই সিগন্যালটার থেকে আপনি ওমেগা ডিটা আলাদা করবেন কিভাবে? আপনারা যদি কেউ অ্যামপ্লিটিউড মডুলেশন পড়ে থাকেন, অ্যামপ্লিটিউড মডুলেশন নিশ্চয়ই আপনাদের সিগন্যাল এন্ড সিস্টেম বা কমিউনিকেশন থিওরির মধ্যে ছিল। কিভাবে করতে হয়? এটা করতে হয় লাগে যে আপনি এই সিগন্যালটা পাইলেন যে বি cos ওমেগা নট প্লাস ওমেগা ডি টি। এখন কি করতে হবে বলেন তো এটার সঙ্গে? স্যার এখানে ফর্মুলা ফেলাইতে হবে। ফর্মুলাটা কি? cos ফর্মুলাটা লিখে আপনি cos যেই plus- ক্যারিয়ার সিগন্যালটা দিয়ে পাঠাইছেন ওই ক্যারিয়ার সিগন্যালটা দিয়েই আবার গুণ করতে হবে। গুণ করতে হবে, ঠিক আছে? গুণ করলে দেখেন কি হবে, আপনারা যদি যে cos a cos b এর সূত্র যদি জানেন তাহলে ওখান থেকে আমরা লিখতে পারবো ab বাই 2, ঠিক আছে? ab বাই 2 cos 2 ওমেগা নট প্লাস ওমেগা ডি টি, এটা হলো কি একটা পার্ট, ঠিক আছে? আরেকটা পার্ট কি আসবে ab বাই 2 cos ওমেগা ডি টি। বুঝছেন? তার মানে কি হলো? তার মানে হলো গিয়ে যে আপনার এখানে যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে আপনি যদি চিন্তা করেন, তাহলে এই যে ওমেগা ডি যেটা, এই ওমেগা ডির জন্য আলাদা একটা পিক আসবে আর ওমেগা নট আর ওমেগা ডির জন্য আলাদা একটা পিক আসবে। এটা হলো কি ওমেগা নট প্লাস ওমেগা ডি, আর এটা হলো কি শুধু ওমেগা ডির জন্য। এখন আমি যদি একটা লো পাস ফিল্টার বানাই যেটা এই ফ্রিকোয়েন্সির পরে বাকি সব ফ্রিকোয়েন্সিকে ক্যান্সেল করে দিবে, এটাই তো লো পাস ফিল্টার, তাই না? যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির পরে ও সিগন্যালকে আর যেতে দিবে না। তাইলে আপনার কি হইতেছে দেখেন, পুরো সিগন্যালটা থেকে ওমেগা ডিটা আলাদা হয়ে যেতেছে না? এটা কোথায় করছেন? ফুরিয়ার ট্রান্সফরমেশনে, মনে আছে? হ্যাঁ স্যার মনে আছে। তখনই কিন্তু আমি জেনে যাব ওমেগা ডি কি। ওমেগা ডি যদি জানি তাহলে এটা লাগে জাস্ট 2 পাই এফ ডি, তাই না? এফ ডি জেনে গেলাম। এফ ডি যদি জেনে যাই তাহলে আমি ভি বের করতে পারবো। আরো কি কোনো কোশ্চেন আছে? স্যার ব্লাড প্রেশারটা মাপার সময় এই যে ভেলোসিটিটা মাপতেছেন এর জন্য কি ত্বক মানে চামড়ার জন্য কি কোনো ইফেক্ট বাদ যাবে বা এরকম কোনো ইয়ে আছে? এটা আসলে ব্লাড প্রেশারের সঙ্গে তো ভেলোসিটির কোনো সম্পর্ক নাই, মানে ভেলোসিটি মাপার মেশিনটা আলাদা, ব্লাড প্রেশার মাপার মেশিন আলাদা। ভেলোসিটি আমরা জেনারেলি মাপি হলে কি ডপলার দিয়ে, আল্ট্রাসনিক সেন্সর দিয়ে মাপি। আর ব্লাড প্রেশারটা মাপি হলে কি আপনার দিয়ে ওই প্রেশার সেন্সর দিয়ে এবং মাইক্রোফোন দিয়ে। আমি ত্বকের ইফেক্টটা বুঝিনি, মানে আপনি কি বুঝাতে চাইছেন তা আবার যদি কোশ্চেনটা করেন আপনি। ত্বকের উপর কি ইফেক্ট করে? স্যার ওই যে আল্ট্রাসাউন্ডটা আমরা তৈরি করলাম ওটা তো ভিতরে রক্তের কণিকাকে বাধা পেয়ে আবার ফিরে আসে। হ্যাঁ তো এখানে এই সাউন্ডটা তো অতি নগণ্য বা ছোট বললেন, তাহলে কি হ্যাঁ ছোট, চামড়ার কোনো বাধা প্রাপ্ত হবে হ্যাঁ হ্যাঁ কিনা? বাধাপ্রাপ্ত তো হবেই। তো সেখানে আমরা কি করি, আমরা এখানে একটা জেলি ইউজ করি। ওই জেলিটা ইউজ করলে হয় কি, এই মানে আপনি যেটা বললেন আপনার কোশ্চেনটা একদম ঠিক আছে যে ত্বকের এখানে তো একটা বাধা পাবে, তাই না? তো আমরা এখানে জেলিটা এমন একটা জেলি ইউজ করি যেটার অ্যাকাউস্টিক ইম্পিডেন্স আপনার অনেকটা ত্বকের কাছাকাছি, মানে ত্বকের অ্যাকাউস্টিক ইম্পিডেন্স যত আমরা একটা জেলি ইউজ করি যেটার ইম্পিডেন্স অত। তো এই শব্দটা এসে মনে করে কি ও জেলিটাও ত্বকের একটা অংশ, শব্দটা মনে করে। তো শব্দটা একদম ডাইরেক্ট তখন সেন্সরে চলে যায়, তখন আর এখানে বাধা পায় না আমরা এই জেলিটা ইউজ করার কারণে। যদি জেলিটা ইউজ না করতাম তাহলে কি হতো, তাহলে এই শব্দটা ত্বকে এসে পুরোপুরি বাধা পেয়ে আবার এদিকে চলে যেত। কিন্তু যেহেতু আমরা জেলিটা ইউজ করি, এই জেলিটা ইউজ করার কারণে এই জিনিসটা হয় না। তখন জেলিটাই ভাইব্রেশন হয় আর কি। হ্যাঁ মানে জেলিটা ত্বকের একটা অংশ হয়ে যায়, আচ্ছা আচ্ছা। এটাই মনে করতে পারেন আপনারা যে জেলিটাও, মানে শব্দটা মনে করে যে জেলিটাও ত্বকের একটা অংশ, ওর আর প্রতিধ্বনিত হওয়ার দরকার নেই। কত সহজ দেখছেন, মানে সিম্পল একটা ম্যাথ কনভার্সন করলাম আমরা, ফুরিয়ার ট্রান্সফরমেশন করে আমরা মেজার করে ফেললাম যে ভেলোসিটি কত। এটার জন্য কাটাছেঁড়া করা বা অন্য কিছু করার কোনো প্রয়োজন নেই, এবং এটা বেশ অ্যাকুরেট, এই মেজারমেন্টটা বেশ অ্যাকুরেট যদি আপনি ঠিক মতো ডপলার শিফটটা মেজার করতে পারেন। প্রসেসটা কিন্তু সহজ না স্যার আসলে।
প্রসেসটা আসলে সহজ না, কিন্তু মানে আপনার কাটাছেঁড়া করলে যে পরিমাণ কষ্ট হইতো সেটার তুলনায় অনেক সহজ। মানে একটা রোগীর হাত কেটে আপনি একটা সেন্সর বসাইতেছেন, বসায় মেজার করে আবার সেন্সরটা খুলে আনতেছেন, কারণ গতিটা হলে কি হাতের শিরা উপশিরার ভিতরে, মানে ওটার তুলনায় অনেক সহজ আর কি, সেই হিসাবে বলছি আমি। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন তো তেমন কিছু নেই, তবে আরেকটা রিলেটেড কোশ্চেন আছে, সেটা কি হ্যাঁ। বলবো স্যার? বলেন, অবশ্যই বলেন। স্যার গতদিন যে ইএমজিটা পড়াইছিলেন, হ্যাঁ। এটা যে নার্ভের সাথে আপনার মাসেলে যে মেজারটা করে বা মোটরের সাথে যে রিলেশনটা আছে, মোটর সেন্সরের সাথে, হ্যাঁ। আচ্ছা। তো এই ক্ষেত্রে আমরা ব্রেন থেকে কোনো সিগন্যাল নিয়ে অন্য একটা জায়গায়, মনে করেন যে শরীরের বাইরে কোনো কাজ কি করতে পারি আর্টিফিশিয়ালি? অবশ্যই, অবশ্যই। এটা তো আপনার ঢাকা ভার্সিটিতেই হয়। আমি যখন 2000 কত সালে 15 সালে যখন কাজ করতাম ওইখানে, তখনই ওরা একটা হুইল চেয়ার বানাইতেছিল। ওই হুইল চেয়ারটা হলে কি আপনার ব্রেন ওয়েভ দ্বারা কন্ট্রোল হবে, মানে আপনি যখন স্যার আমরা চাপের সামনে দেখছি যাবেন। যে স্টিফেন হকিং ও এই মানে যে বিজ্ঞানীটা ছিল বেঁচে, উনি তো প্যারালাইজ ছিলেন, তো ওনার মনে হয় এই জিনিসটা ব্যবহার করা হয়েছিল। ওনার এটা আমি ঠিক শিওর না, মানে ওনার ক্ষেত্রে আমি যেটা জানি যে উনি মাত্র শুধু মানে সায়েন্টিস্টরা এমন একটা মেশিন বানায় দিছিল যে উনি শুধুমাত্র একটা আঙ্গুল নড়াইতে পারতো। তো একটা আঙ্গুল নড়াই ওখান থেকে সিগন্যালটা নিয়ে ওইটাকে আপনার টাইপ কম্পিউটারে কিবোর্ডে নিয়ে যেত, মানে টাইপে নিয়ে যেত ওটাকে, তারপর কম্পিউটারে প্রসেস করে ভয়েস বানাইতো আর কি। ঠিক আছে, ওই একটা আঙ্গুলের নড়াচড়া দিয়ে। পরবর্তীতে ইইজি থেকে নিচে নাকি ইএমজি না, আপনি আসলে ভুল বলছেন, ইইজি হবে, ইএমজি না, ইইজি মানে ব্রেনের যে সিগন্যালটা, ওই ইইজি সিগন্যালটা দিয়ে পরবর্তীতে কি তার কিছু করছে নাকি আমি ঠিক জানি না, কিন্তু ইইজি দিয়ে আপনার অলরেডি হুইল চেয়ার নড়ানো থেকে শুরু করে মোবাইলে টাইপ করা, মানে যারা প্রতিবন্ধী হাত পা নড়াতে পারে না, ওদের ইইজি সিগন্যাল দিয়ে আপনার মোবাইলে পর্যন্ত টাইপ করতে পারে, এরকম মেশিনও আছে আমি যতদূর জানি। আপনি চিন্তা করতেছেন মাথায় আপনি এ লিখবেন, তখন মোবাইলে আপনার লেখা উঠবে এ। আর ইএমজি দিয়ে যেটা এইটা দ্বারা কিন্তু অনেক অলৌকিক কাজও করা যাইতে পারে। অবশ্যই, অবশ্যই যেতে পারে। জাদু যেগুলো বলে, জাদু তো জাস্ট একটা অ্যাডভান্স সায়েন্সই, মানে সায়েন্সের অ্যাডভান্স পর্যায়ে মানুষ দেখে মনে করে জাদু। তো ইএমজি দিয়েও হয়, মনে করেন কারো হাত ঘাড়ের থেকে কাটা, বুঝতে পারছেন, মনে করেন একটা মানুষ আছে যে মানুষটার মনে করেন এই জায়গা থেকে হাতটা কাটা পড়ে গেছে, বগলের নিচ থেকে কাঁধের এখান থেকে মনে করেন কারো হাত কাটা চলে গেছে, ইএমজি সিগন্যালটা কিন্তু এখানে জেনারেট হইতেছে। মনে করেন আপনি হাতটা, এই আপনার হাতটা আছে এটা এরকম করতে চাইতেছেন, ইএমজি সিগন্যালটা কিন্তু ঠিকই এখানে জেনারেট হইতেছে, কিন্তু এই পর্যন্ত আসতে পারতেছে না, কিছু নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই। তখন আপনি কিন্তু চাইলে এখান থেকে ইএমজি সিগন্যালটা কালেক্ট করে আর্টিফিশিয়াল রোবোটিক একটা হ্যান্ড মুভমেন্ট করতে পারবেন। এটাও করছে, এটাও ঢাকা ইউনিভার্সিটিতে করছে। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টের একটা প্রজেক্ট ছিল আর্টিফিশিয়াল হ্যান্ড। ওই আর্টিফিশিয়াল হ্যান্ড প্রজেক্টের মধ্যে ইএমজি নিয়ে, মানে একটা মেয়ে ছিল ওই হরতালের সময় ওই ককটেলের আঘাতে ওর কবজির থেকে হাত চলে গেছিল, এই জায়গার থেকে হাত চলে গেছিল কবজির থেকে। তো আমরা একটা মেশিন বানানোর চেষ্টা করতেছিলাম ওর জন্য, যেটা দিয়ে ওই এই কবজির আগের সিগন্যালটা দিয়ে ও একটা বুড়ো আঙ্গুল নড়াইতে পারবে আর কি। তো একটা মেশিন রোবটের হাত যদি বানায় দেন, শুধু বুড়ো আঙ্গুলটা যদি নড়াইতে পারে তাহলে কিন্তু মানে কলমটা ধরতে পারে আর কি। পরবর্তীতে আমরা পারিনি শেষ পর্যন্ত ওটা করতে, পরে আমরা যেটা করছি যে স্প্রিং দিয়ে লোড করে দিছি আঙ্গুলটা, মানে আঙ্গুলটা কিভাবে টেনে কলমটা বসায়, তারপর আঙ্গুলটাকে ছেড়ে দিলে আঙ্গুলটা স্প্রিং দিয়ে এরকম করে লেগে যায়, তারপর ওটা দিয়ে সে লিখতে পারে এখন। কিন্তু ইএমজি দিয়েও এটা করা সম্ভব ছিল, আমরা পারিনি আর কি করতে। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস তাহলে আজকে এখানেই শেষ করি, আবার নেক্সট উইকে দেখা হবে তাহলে। স্যার আমাদের যে ক্লাসগুলো নিচ্ছেন স্যার, এগুলোর কি কোনো পিডিএফ আকারে কোনো মানে? হ্যাঁ দিতে তো হবে, সবাই বলতেছে দিতে, আমি চেষ্টা করবো এটা দেওয়ার জন্য। আমাকে একটু দিন, সোমবার দিন একটু মনে করে দিন, ঠিক আছে? আপনাদের সিআর যে আমাকে একটু সোমবার দিন মনে করে দিন যে আপনাদের জন্য একটা নোট প্রিপেয়ার করার জন্য, যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। জি স্যার, কারণ স্যার ভাইবাতে স্যার অনেক কোশ্চেন জিজ্ঞেস করবেন, কারণ হ্যাঁ ঠিক ভিডিও আছে, তো আমি আর বারবার সবাই দেখা বলতেছি। যায় না স্যার। ঠিক আছে, আমি একটা শর্ট লিস্ট করে দিব না, একটা দিব না, নোট জোগাড় করে দিব না আপনাদের। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করি।
নেক্সট উইক আবার দেখা হবে।